প্রকৃতি আজ শান্ত, অভিমান ভুলে যেন স্নিগ্ধতায় মোড়ানো। মাঝে মাঝে ছাদের উপর দু এক ফোঁটা বৃষ্টি টুপটাপ শব্দ করে মাটি ছুঁয়ে যায়। ফারা ধীরে ধীরে ধোয়া ওঠা এক কাপ চা হাতে নিয়ে ব্যালকনির দিকে এগোয়। ওড়নার এক কোণা উড়ে গিয়ে কপালের সামনে এসে পড়ে। সে আলতো করে সেটা সরিয়ে দেয়, আর চায়ের কাপের কাছে জমে ওঠা বাষ্পে নিজের প্রতিচ্ছবি ম্লান হয়ে যায়। চোখ তুলে দেখে দূরের সবুজ গাছগুলো ঝিরিঝিরি বাতাসে দুলছে। হঠাৎ কোমরের কাছে এক কোমল উষ্ণ স্পর্শ। ফারা কেঁপে ওঠে একটু। চায়ের কাপটা প্রায় হাতে থেমে যায়, আর সেই স্পর্শের মধ্যে যে অনুভব, তা চেনা, তা প্রিয়। তাসফিন শেখ, তার পরম পুরুষ। তাসফিন পেছন থেকে ফারাকে জড়িয়ে ধরে, চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলে, বৃষ্টি নামছে, আর তুমিও ঠিক বৃষ্টির মতোই নিঃশব্দে এসে হৃদয় ভেজিয়ে দিলে। ফারার মনে পড়ে যায় তাসফিনের সাথে তার প্রথম সাক্ষাতের দিনটি। সেদিন তো বৃষ্টি ছিল। চুপিসারে নেভি অফিসারদের দেখতে গিয়ে ধরা পড়ে তাসফিনের হাতে। লজ্জায় আড়ষ্ট হলো তার মুখায়ব। তাসফিনের স্পর্শ একটু একটু করে গভীর হয়। তার হাতের উষ্ণতা যেন ব্যালকনি ঠান্ডা হাওয়াকেও পেছনে ফেলে দেয়। ফারা ধীরে ধীরে চায়ের কাপটা পাশের টেবিলে রাখে। তাসফিন তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, এই সন্ধ্যা শুধু আমাদের অসংখ্য রাত্রের আহ্বানে নিজেকে তুলে দাও আমার কাছে সুখ। সুখ তাসফিনের ভালোবাসার নাম। শুধু সেই তাকে এই নামে ডাকে। এই নামে ডাকলেই যেন ফারার সমস্ত সত্তা গলে যায়। আলতো করে পাজা কোলে তুলে নেয় ফারাকে। সে লাজুক হেসে বলে, আপনি তো আস্ত নির্লজ্জ, এভাবে কোলে নিতে লজ্জা করে না? চোখ টিপে তাসফিন। দুষ্টু হাসি খেলা করছে তার অধর কোণে। তাসফিন মৃদু ও হেসে ফিসফিস করে, তোমার ওজন তো প্রেমই হালকা হয়ে যায় আমার কাছে, আর লজ্জা সেটা তো আমার কোনো কালেই ছিল না মিসেস। চোখ টিপে তাসফিন হৃদয় কুঞ্চিত করে তাকালো ফারা। বেডরুমের জানালায় তখন বৃষ্টির শব্দ, বাতাসে কুয়াশার গন্ধ। ঘরের মৃদু আলোয় ফারার চুল ছড়িয়ে পড়ে তাসফিনের বাহুতে। ধীরে ধীরে সে যেন ফারার প্রতিটা শ্বাসে, প্রতিটা স্পর্শে তার প্রেমের পূর্ণতায় পৌঁছাতে চায়। খুব ধীরে গভীর আবেগে ফারাকে নিজের কাছে টেনে নেয়। তার অস্থিরতা ছুঁয়ে দেয় ভালোবাসার স্থিরতায়। কানের পিঠে চুলগুলো আলতো হাতে গুজে দিল। ব্যস্ত হাতে খুলে ফেললো অলংকারগুলো। ওড়নাটা ছুঁড়ে ফেলে অদূরে। লজ্জায় হাঁসফাঁস করছে ফারা। আকস্মিক চেঁচিয়ে উঠল, আমার কাছে আসবেন না কমান্ডার। পিছলে হাসে তাসফিন। তাকে আরেক দফা চমকে দিয়ে ফারা বলে ওঠে, আমার কাছে এইভাবে আসলে কিন্তু আম্মুর কাছে বিচার দেব। এবারে তাসফিন প্রত্যুত্তরে বলে, উফ জান, একটুখানি আসে, কাউকে বলতে নেই। নিম্নাষ্ট কামড়ে হাসলো ফারা। ফের বলে ওঠে, আমি না ছোট মানুষ, ছোট মানুষের সামনে এইসব করতে নেই। তাসফিন কম যায় না। ফারাকে বিপাকে ফেলতেই বলল, সমস্যা কি? আমি আছি না বড়। আমার বাচ্চা বউটাকে পেলে পুষে বড় করে দেব, ছোট বাচ্চাটাকে। চিকন নাকের ডগা ফুলে উঠে ফারা। তেতে উঠল সে। একদম ছুবেন না আমায়, আমি কিন্তু পবিত্র। আমায় ছুলে আমার স্বামী আপনাকে গুলি করে দেবে। পিছলে হেসে উঠল তাসফিন। তার হাসিতে নিজেও হেসে ফেলল ফারা। রাত গভীর হচ্ছে ধীরে ধীরে। নিঃশ্বাসের ঘনত্ব বেড়ে চলেছে। সেই সাথে ঘড়ির টিকটিক শব্দ এবং ঘন নিঃশ্বাসের শব্দ মিলেমিশে একাকার। শাড়ির আঁচলটা হাতে পেঁচানো তাসফিন, ঠোঁটের ভাঁজে ঠোঁট। একটুখানি গভীর স্পর্শে মুচড়ে যায় ফারা। তাসফিন তো তাকে এভাবে আগে ছয়নি। অন্তঃস্থলে তীব্র কাঁপুনি অনুভব করলো। অবাধ্য হাতের স্পর্শে সর্বাঙ্গ অসার ফারার। পুরুষ্ট ও বক্ষের নিচে পৃষ্ঠতার তুলতুলে দেহখানা ভালোবাসার অতল গহ্বরে ডুবে যাচ্ছে। সে একটুখানি মুখ তুলে কানের লথিতে হালকা কামড়ে দিল তাসফিন। আমার যে সুখগুলো পাওনা ছিল তা আজকে শোধে আসলে নিয়ে নেব ম্যাডাম। এক পলক দৃষ্টি ঘুরিয়ে তাকায় ফারা। অপেক্ষার বাঁধ ভেঙে যায় তাসফিনের। তাসফিনের কণ্ঠে লেগে থাকা রসিকতার ছোঁয়ায় লজ্জায় চোখ নামিয়ে নেয় ফারা। কিন্তু চোখের কোণে লুকানো যে আকাঙ্ক্ষা, সেটা আর কারো অজানা নয়। অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন তাদের শরীরে স্নায়ুর মতো ছড়িয়ে পড়েছে। তাসফিনের আঙ্গুলগুলো আলতোভাবে ফারার পিঠ বেয়ে নামছিল নিচের দিকে। তার প্রতিটা ছোঁয়াতে যেন শরীরের প্রতিটা কোষ শিহরিত হয়ে উঠেছিল। শাড়ির কুচিগুলো একে একে খুলে ফেলে রাখলো তাসফিন যত্নে ভালোবাসায়। ফারার শরীর জুড়ে ছড়িয়ে থাকা মিষ্টি গন্ধে তাসফিন তন্ময়। তার ঠোঁট এবার নামতে থাকে গলার খাঁজ বেয়ে বুকের দিকে। বুকের মাঝখানে এক নরম চুমু রেখে ফারার চোখ তাকায়, যেন বলছে, তুমি শুধু আমার। ফারার দেহ তখন ভালোবাসার উত্তাপে গলে যাচ্ছে আস্তে আস্তে। একটানা সেই অনুভবে সে নিজে সবটুকু সমর্পণ করে দিল তাসফিনের কাছে। ঘরের বাতাস যেন থমকে আছে। শুধুই নিঃশ্বাসের ভার, ঘাম আর ভালোবাসার শব্দ। একসময় ফারা ঘুমিয়ে পড়ে। তাসফিন তখনও জেগে। তার চোখে এক অদ্ভুত মায়া, একজন প্রেমিক, একজন স্বামী, একজন ভালোবাসার মানুষের চোখ। সে ফারার কপালে আবার একটা চুমু খায়, তারপর চোখ বন্ধ করে ফেলে। স্নেহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুদিন আগেই তো কৃষ্ণপুরে ফিরেছে। কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল। এরপর কেউ একটা তেমন গুরুত্ব দেয়নি। বিকেল হয়ে এসেছে, অথচ স্নেহা বাড়ি ফিরছে না। নবীন কলেজে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছে স্নেহা সেই সবার সাথে ক্লাস করে বেরিয়েছে। ক্লাসমেটরা সবাই বলেছে ও তো তাদের সাথেই ছিল।
এরপর ওরা ওদের বাড়ির পথ ধরেছে। কথাটা বাড়ির সবাই জানতে পেরে খোঁজাখুঁজি শুরু হয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত ঘুমাননি শায়লা আহমেদ। মেয়ের চিন্তায় রীতিমতো অস্থির তিনি। ভেতরে ভেতরে হাঁসফাঁস করছেন। বৃহস্পতিবারের সন্ধ্যা নেমে এসেছিল কৃষ্ণপুরের গায়ে এক নিস্তব্ধ নিঃশব্দতা নিয়ে। বাতাসে ছিল হালকা ঠান্ডার ছোঁয়া, আর দূর থেকে ভেসে আসছিল শীতল পল্লবধ্বনি। সেই সন্ধ্যাতে এলাকার উত্তরের প্রান্তে এক নির্জন পথে, যেখানে গাছের ছায়া সূর্যের শেষ রশ্মিকে চিরে ফেলে দীর্ঘ ছায়া এঁকে দেয় মাটিতে, সেখানে মাটিতে নিথর পড়ে থাকতে দেখা গেল এক যুবতীকে। তার চুলগুলো ছড়িয়ে পড়েছিল ধুলোমাখা মাটির বুকে। নিস্তেজ মুখটি যেন নিদ্রিত, অথচ তাতে অজানা এক বিষণ্ণতার ছাপ। কেউ জানে না সে কোথা থেকে এলো, কিভাবে এলো। এমন অবস্থায় সবকিছু এক অনুচ্চারিত রহস্য হয়ে ছড়িয়ে পড়ে ওই ছোট্ট জনপদে। পুলিশের জানানো হয় তার কথা। পুলিশকে থেকে জানা গেল ওই যুবতী আর কেউই নয়, স্নেহা। হাসপাতালে ভর্তি করা হয়েছে মেয়েটাকে। ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে, কোন ছেলের সাথে কি করে এসেছে কে জানে। মেয়ের জামা কাপড় ঠিক ছিল যখন তাকে পাওয়া যায়। খবরটা শোনা মাত্র সেখানে রওনা দিল শেখ পরিবারের সবাই। সেই থেকে তাসফিনের বুকে গুটিসুটি মেরে চোখের পানি ফেলছে পাড়া। আর স্নেহার সম্পর্ক শুধু বোনের নয়, সে তার সবকিছু সঙ্গী। স্নেহা ছাড়া সে আজ পর্যন্ত কিচ্ছুটি করেনি, অথচ সেই মেয়েটার কিনা এমন অবস্থা। এই তো তার সাথে দিব্যি কতগুলো দিন থেকে এলো। যদি ফারা জানতো এমন কিছু হবে, তাহলে কখনোই তাকে আসতে দিত না। বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে স্নেহা। সেই কথা হারিয়েছে। আজ পুরো একটা দিন সে কথা বলছে না। হসপিটাল থেকে আসার পর থেকেই কথা বন্ধ। শায়লা আহমেদ কত জিজ্ঞাসা করেছেন, কিন্তু স্নেহা সে একটা শব্দও বলেনি। যদি জিজ্ঞেস করা হয় কে এসব করেছে বা কি হয়েছিল তার সাথে, কিন্তু উত্তরে চুপ স্নেহা। আমি জানি না ওর কি হয়েছে, কিন্তু আমার মেয়েটার এই অবস্থায় কে করলো? শায়লা আহমেদের আর্তনাদ বড্ড অসহায় শোনালো রুবেনা শেখের নিকটে। তিনি সান্ত্বনা দিতে বললেন, ধৈর্য ধরো আপা, দেখবে সব ঠিক হয়ে যাবে, আর কে এসব করছে সেটাও জানা যাবে। আরিফা আহমেদ বাকিদের চায়ের ব্যবস্থা করছেন। এত দূর থেকে এসেছে সবাই, কেউ কিচ্ছু খায়নি। এর মধ্যে জয়নাল আহমেদের পুলিশের কাছে গিয়েছেন রেজওয়ান শেখ। মোটেও একা ছাড়তে চাইছেন না দুর্বল মানুষটাকে। স্নেহার রুম থেকে ভরা আঁকি নিয়ে বাইরে বেরিয়ে আসছে ফারা। তৎক্ষণাৎ দেখা হলো তাসফিনের সাথে। সেও স্নেহার সাথে দেখা করতে যাচ্ছিল। সুখ, হাত মুঠো করে টেনে ধরে তাসফিন ফুপিয়ে উঠল। ফারা বক্ষস্থল কম্পিত হয় তাসফিনের। অস্থির কণ্ঠে বলল, কি হচ্ছে সুখ? স্নেহা কিছু বলেছে? তুমি কাঁদছো কেন? স্নেহা একটাও কথা বলছে না লেফটেন্যান্ট সাহেব, কিছু বলছে না। আমার সাথে কথা বলছে না ও। আমার সাথে কথা না বলে থাকতেই পারে, কিন্তু আজকে কথা বলছে না। কেমন মূর্তির মতো বসে আছে। কিছু করুন না আপনি। হো হো করে কেঁদে উঠল ফারা। আলগোছে তাকে বুকে টেনে নিল তাসফিন। ডোন্ট ক্রাই, আমি দেখছি কি করেছে। এটা অপেক্ষা করো। আমার খুব কষ্ট হচ্ছে। কাঁদতে নেই, আমি বললাম তো সব ঠিক করে দেব। আমার খুব কষ্ট হচ্ছে তো। ফারার কান্না দেখে হাসফাস করছে তাসফিন। ছোট্ট পাখিটাকে বুকে টেনে নিল সে। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, তোমার কান্না আমার কষ্ট হচ্ছে সুখ, তুমি বোঝো না? নিশ্চুপ ফারা জড়িয়ে আছে তাসফিনকে। এই মানুষটা থাকলে সব কষ্ট সহ্য করতে পারবে ফারা। নিস্তব্ধ রুমে একাকী বসে আছে স্নেহা। টিপটিপ বুকে দূরে দূরে কম্পন খেলে যাচ্ছে। মুখে টু শব্দটি নেই তার। দৃষ্টি কোলে পড়ে থাকা হাত দুটোর দিকে। বিছানার সামনেই টান টান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তাসফিন। তীক্ষ্ণ কিছু জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গেল সে। না, এভাবে হবে না। নিজেকে কিছুটা শান্ত কণ্ঠে বলল, স্নেহা, আমাকে বলবে কি হয়েছে? প্রতি উত্তরে এখনো চুপ স্নেহা। মুখখানি মলিন হয়ে আছে তার। ব্যথার ছাপ যেন স্পষ্ট। তাসফিন এবারে খানিকটা এগিয়ে গিয়ে বিছানায় সামনাসামনি বসলো। স্নেহার কোলের উপর পড়ে থাকা হাত দুটো আলতো করে টেনে ধরে শান্ত সমুদ্রের ন্যায় বলল, আমি তোমার দোলা ভাই না, ভাই হয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে বলো আমাকে। আই প্রমিস, যেটা তুমি বলবে সেটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে। আচ্ছা আচ্ছা, তোমার কি ভালো লাগছে স্নেহা সবাইকে টেনশনে দেখে? সবাই তোমাকে কতটা ভালোবাসে, সে তুমি এভাবে চুপ করে যাওয়াটা কতটা মানসিক চাপ পড়ছে সবার উপর। কাউকে বলতে না পারলেও ফারাকে অন্তত বলতে, আর ওকেও যদি বলতে না পারো তাহলে আমাকে বলো। এবার দেখো আমি ফিরে কি করি। অঝরে কেঁদে ফেললো স্নেহা। হাত দুটো থরথর করে কাঁপছে তার। ভাইয়া, আমাকে একটু জড়িয়ে ধরুন, আমার প্রচুর ভয় করছে। তাসফিন এক মুহূর্ত অপেক্ষা করলো না। স্নেহাকে আলগোছে কাছে টেনে জড়িয়ে ধরে। এখানে যদি নুপুর বা ঝুমুর থাকতো তাহলে সে এটাই করত। কম্পিত স্বরে বলতে লাগলো, সায়র মোটেও ভালো নয় ভাইয়া, সে ইচ্ছে করে আমার সাথে ওরকম করেছে। কলেজ থেকে ফেরার পথে সায়রের সাথে দেখা হয় স্নেহা। সে বরাবরের মতো ইগনোর করে থাকে, কিন্তু আচমকা সামনে চলে আসে সায়র। বিরক্ত হয়ে বলে ওঠে স্নেহা, এই সায়রের বাচ্চা, তুই সামনে আসলি কেন? পথ ছাড়তো। রাগে রীতিমতো ফুঁসছে সায়র। ওই মুখ সামনে কথা বলবি স্নেহা,
তোর কারণে এখন কলেজের সবাই আমাকে অপমান করে কথা বলে, বারো বাতারও বলে। হা হা করে হেসে উঠল স্নেহা। ঠিকই বলে, সিনিয়র জুনিয়র সবাই লাইন মারলে আর কি বলবো। শর্ত সামনে থেকে খচ্চর একটা। রাগে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না সায়র। চুল টেনে ধরে স্নেহার, ব্যথিত কণ্ঠে চেঁচায় স্নেহা। সায়র কি করছিস এটা? ছাড় বলছি সায়র, ভালো হবে না কিন্তু। সায়র শুনে না তার কথা। হঠাৎ করে সেখান থেকে ধরে নিয়ে গেল উত্তরের দিকে। উত্তরের দিকটা বরাবরই নিরিবিলি জায়গা। সায়র জোরপূর্বক নিজের পুরুষত্ব জাহির করে স্নেহার উপর। নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো স্নেহা। শেষমেশ জ্ঞান হারিয়ে পড়ে রইল ওখানে। ফুপিয়ে কান্নার শব্দে চোয়াল শক্ত হচ্ছে তাসফিনের। চোখের কার্নিশ লাল হয়ে উঠেছে। তারা এক মুহূর্তের জন্য মনে হচ্ছে ওইখানে যদি নূপুর, ঝুমুর কিংবা ফারা থাকতো তাহলে সে কি করত। সায়রকের আগেও বলেছে ফারাকে বিরক্ত না করতে। এখন স্নেহাকে। নিস্তব্ধ রাত্রি, উত্তর দিকে কেউ নেই। আধমরা হয়ে পড়ে আছে সায়র। একপাশে রড নিয়ে দাঁড়িয়ে আছে তাসফিন। তাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। হবেই বা না কেন, ইচ্ছে মতো পিটিয়েছে তাকে। একটা মেয়ের সব চঞ্চলতা কেড়ে চলেছে এই জানোয়ার। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে চাইলেই পারত আইনের সাহায্য নিতে, কিন্তু করেনি। অস্পষ্ট গোঙানির আওয়াজ আসছে। আকস্মিক উঠে দাঁড়ালো তাসফিন। হুট করে এ রড দিয়ে সজোরে আঘাত করলো তার মস্তকে। হসপিটালের বেডে শুয়ে আছে সায়র। তার ব্যবসায়ী বাবা আহাজারি করছেন। নিজের ছেলেকে সময় থাকতে শাসন করেননি, তাহলে আজকে এরকম হতো না। সূর্যটা যেন ক্লান্ত হয়ে গিয়েছে। দিনের ভার বইতে বইতে আলো ফিকে হয়ে এসেছে। আকাশের রং এক ধরনের ধূসর কমলার মতো। চিৎকার না করে কাদা কান্নার মতো মৃদু নিঃশব্দ। চারিদিকটা অদ্ভুত নিস্তব্ধ। গাছের পাতায় হালকা বাতাস ছুঁয়ে যায়, কিন্তু তাতে প্রাণ নেই, শুধু স্পর্শ আছে। দূরে কোথাও একটা কাক ডাকছে ধীরে, সেটাও যেন ক্লান্ত কণ্ঠে। রোদের আজ ছায়া হয়ে মিশে যাচ্ছে মাটির সঙ্গে। ঠিক তেমনি নিস্তব্ধতা বিরাজ করছে বসার ঘরে। রিজওয়ান শেখ এমন একটা প্রস্তাব রেখেছেন যা শুনে সবাই স্তম্ভ রীতিমতো। জয়নাল আহমেদ কিঞ্চিত বিস্ময় নিয়ে বললেন, এটা কি করে সম্ভব রিজওয়ান? সাজ্জাদুল আহমেদ একই স্বরে বললেন, একই বাড়িতে দুই মেয়ে কিভাবে কি? আর সৌহার্দ্য কি মেনে নেবে? সৌহার্দ্যের সঙ্গে বিয়ের কথাটা রাখলেন রিজওয়ান শেখ, যেটা শুনে সবাই স্তম্ভ। স্নেহাকে নিয়ে খারাপ খারাপ কথা শোনা যাচ্ছে আশেপাশে। আগে যারা চোখ নিচু করে কথা বলতো, আজকে তারা আঙ্গুল উঁচিয়ে দোষ দিচ্ছে। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি খুব বড় অন্যায়? সমাজে পুরুষ জাতিকে সবাই এভাবে হেয়া করার বদলে মেয়েদের দিকে আঙ্গুল তুলছে। আহমেদ পরিবারের প্রতিটা সদস্য কেমন তা কারো জানতে বাকি নেই। তারপরও এরকম একটা সময় এসব বলতে পারে তা ভাবা যায় না। রুবেনা শেখ বলে ওঠেন, এতে কোনো সমস্যা থাকার কথা নয় ভাইজান। জয়নাল ভাই, আপনি তো কখনো না কখনো স্নেহাকে বিয়ে দিতেন, তাহলে আমাদের সৌহার্দ্যের সঙ্গে দিলে কি হবে? জয়নাল আহমেদ মলিন হাসলেন। সমস্যার কথা নয় রুবেনা, কথা হচ্ছে সৌহার্দ্যের মতামত। সে কি আদৌ রাজি হবে? রুবেনা শেখ তড়িঘড়ি করে বললেন, ওর সাথে আমি কথা বলবো ভাইজান, একটু সময় দেন। জয়নাল আহমেদ আর না করলেন না, সময়টুকু দিলেন। নৌঘাটিতে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। চারিপাশটা যেন হঠাৎ করে থেমে গেছে। শব্দহীন এক স্থবিরতায় ঢেকে গেছে সবকিছু। আকাশের রং হালকা ধূসর, কোথাও কোথাও সোনালি বিকেলে ছায়া লেগে আছে পানির গায়ে। দূরের কোনো জাহাজ থেকে হালকা ধোঁয়া উঠে মিলিয়ে যাচ্ছে দিগন্তে। সৌহার্দ্যের চোখ সামনে জলরাশির দিকে। সৌহার্দ্যের পিঠ সোজা, কিন্তু চোখে অস্থিরতা। দুহাত পকেটে গুজে রাখা সামনের পানির দিকে তাকিয়ে থেকেও সে আসলে দেখছে না, মনে মনে হিসেব করছে। বড় একটা ডিল, যার উপর নির্ভর করছে অনেক কিছু। ক্যারিয়ার, প্রতিশ্রুতি, ক্ষমতা। তার নিঃশ্বাস ভারী, কপালের শিরাগুলো একটু টান টান। প্রতিটা মুহূর্ত যেন গায়ে এসে লাগছে চাপ নিয়ে। তবুও সে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে পেছনে ফেরা এখন আর কোনো অপশন না। কর্কশ শব্দে মুঠোফোনটা হঠাৎ কেঁপে উঠল। শান্ত নিস্তব্ধ বিকেলটা যেন চমকে উঠল সেই শব্দে। সৌহার্দ্য চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে চোখ খুলল। বিরক্তি ফুটে উঠল তার চোয়ালের রেখায়। চোখের কোণে জমে থাকা চাপা রাগটুকু এবার মুখে উঠে এলো। মুঠোফোনের স্ক্রিনে ঝলসে উঠল পরিচিত এক নাম। সে জানে কি বলবে তারা, সে জানে কেন এই সময় ফোন করতে হবে তাদের। আর সে এটাও জানে এই মানুষগুলো তার শান্তি বোঝে না, একটুখানি নিঃসঙ্গ হতে চাওয়ার অধিকারটুকু। অভ্যস্ত আঙ্গুলে ফোনটা সাইলেন্টে দিল সে। ধরল না ফোনটা? মুখ বাঁকিয়ে বলল রাইমা শেখ। কি করবেন উনি? চাপা রাগ হচ্ছে রিজওয়ান শেখ এবং রুবেনা শেখের উপর। তাদের মতামত পর্যন্ত নিল না একবার। ছেলের বিয়ে ঠিক করে দিচ্ছে। রুবেনা শেখ আরো একবার চেষ্টা করলেন, কিন্তু ফোন ধরেনি সৌহার্দ্য। দেখেছিস রাইমা, তোর ছেলে ফোন ধরছে না। রাইমা শেখ কাটকাট কণ্ঠে বললেন, তো কি করবি? আচ্ছা আপা, আর ভাইজান কি আমার ছেলেকেই পেয়েছো জবাই করতে? রাইমার কথার মর্মার্থ কেউ বুঝলো না। রিজওয়ান শেখ প্রশ্ন করেন, মানে কি বলতে চাইছিস তুই রিজওয়ান শেখ? আমি এটাই বলছি, ওরকম মেয়েকে কেন আমার ছেলে বিয়ে করবি শুনি?
আপনারা সবসময় আমার ছেলের উপর এরকম মতামত চাপিয়ে দিতে পারেন না ভাইজান। রাইমার ব্যবহার স্তম্ভ আলাপ শেখ ধমক দিয়ে বললেন, আহ রাইমা, কি হচ্ছে এসব? তুমি কি এরকম ভাবে কথা বলছো ভায়া ভাবির সাথে? রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল রাইমা শেখ। তিনি মোটেও স্নেহাকে মেনে নেবেন না। তার এত সুন্দর ছেলের সাথে ধর্ষিত একটা মেয়ের বিয়ে দিবেন না তিনি। রুমে বিছানায় এক কোণে শুয়ে আছে তাসফিন। তার বুকে কবুতরের বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে ফারা। মেয়েটা দিন দিন অসুস্থ হচ্ছে, এসব দেখে মাথা ব্যথা, চিন্তা সবকিছু তাকে চেপে ধরেছে। তাসফিন তো একটুখানি রিফ্রেশ করানোর জন্য তাকে নিয়ে ঘুরতে গিয়েছিল, কিন্তু এরকম একটা বিশ্রী ব্যাপারের জন্য ফিরে আসতে হয়েছে। পরপর কপালে অধর চুম্বন করে তাসফিন। ফিসফিসিয়ে বলল, আমার বউকার সুখ, আমার অস্তিত্ব, আমার সবকিছু। বুকের মাংসপিণ্ডটা তুমি ছাড়া আর কাউকে বলছে না সুখ। তোমাকে যদি আমি দেখাতে পারতাম ঠিক কতখানি ভালোবাসে। তাহলে শিখিয়ে দিন। ঘুম জড়ানো কণ্ঠে বলল ফারা। চোখ নিচু করে তাকালো তাসফিন। ঘুমাওনি? ফারা চোখ খুলতে পারছে না, তবে তাসফিনের ভালোবাসার ছোঁয়াগুলো অনুভব করতে পারছে সে। লেফটেন্যান্ট সাহেব, আপনি বই আমার হৃদয়টা শূন্যতায় ডুবে যায়। আপনি আমায় প্রমিস করুন কখনো কোথাও যাবেন না আমায় ছেড়ে। ফের একই কাজ করলো তাসফিন। কপালে সুগভীর চুমু এঁকে দেয়। আমার জানটা তোমার মাঝে আটকে আছে সুখ। ফেলে যাওয়ার চিন্তা করলেও তো জানটার জন্য ফিরে আসতে হবে। অধর প্রশস্ত হয় ফারার। দুহাতে জড়িয়ে ধরে কমান্ডারকে চাদর টেনে নিজেদের ঢেকে নিল তাসফিন। সেদিনের আসঙ্গ রাত্রির এক টুকরো স্মৃতি ভেসে ওঠে মানুষ পথে। কাঁধের দিকের কামিজটা নামিয়ে গ্রীবাদেশে তার এঁকে দেওয়া টকটকে লাল চিহ্নে আঙ্গুল ছুঁয়ে দিল সে। ঠোঁটে ঝুলছে প্রশান্তির হাসি। ফের অনুভব করলো বক্ষ ভাঁজে ব্যথা কামড়ে দিয়েছে ফারা। সদ্ভুত। তাই? ভ্রুকুচকে শুধুই তাসফিন মাথা দুলিয়ে হ্যাঁ বলল ফারা। আচমকা তাকে টেনে ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল তাসফিন। শরীরে তীব্র শিরশিরানি বয়ে যাচ্ছে ফারা। সর্বাঙ্গ অসাড় হয়ে আসে তার। মিনিটখানেক পরে ছেড়ে দিল তাসফিন। ততক্ষণে নেতিয়ে পড়েছে ফারা। এবার নাক ফুলায় ফারা। মুখ নামিয়ে ক্লিন শেভ করা গালে কামড় বসিয়ে দিল তাসফিনের। তাতে বাধা দিল না তাসফিন, বরং আবেশে চোখ বুজে নিল। এবার ঠিক আছে। হেসে ফেলল তাসফিন। ফারা ফের মুখ গুজে বুকে আঙ্গুল ঢুকিয়ে দেয় ফারার চুলের ভাঁজে। নিজের অতি নিকটে টেনে ভালোবাসার চাদরে আড়াল করে নেয়। সূর্যের কোমল আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়ছে। হলুদ আভায় ভরে যাচ্ছে প্রতিটা কোণা। পাখিরা গাছে গাছে ডেকে উঠছে সুরে সুরে। তাদের ডানার ছায়া মাটির উপর নাচছে হাওয়ার সাথে তাল মিলিয়ে। বাতাসে কুয়াশার শেষ কণা ভেসে বেড়ায় যেন রাতের অবশিষ্ট চুমু। দূরের রাস্তায় মানুষের চলাফেরা শুরু হয়েছে, কিন্তু হইচই না, একটা শান্ত ছন্দময় গতি। কিছু ঘর থেকে ভেসে আসছে ধোয়া ওঠা চায়ের গন্ধ। কারো রান্নাঘর থেকে কষানো মশলার গন্ধে ভরে উঠছে চারিপাশ। আকাশটা স্বচ্ছ নীল, মেঘের তুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা যেন। গাছের পাতাগুলো যেন হাসছে রোদের ছোঁয়ায়। শিশির কণাগুলোতে সূর্যের আলো ঠিকরে পড়ছে হীরের মতো। রুবেনা শেখ ঠায় বসে আছেন সোফায়। সৌহার্দ্য এরকম আচরণ করবে তা মোটেও আশা করেননি তিনি। নিজের ছেলের মতোই ভালোবেসে বড় করেছেন। রাইমা শেখ যতটা তার ছেলেকে ভালোবাসে, ঠিক ততটাই রুবেনা শেখ ভালোবাসে। কিন্তু সেই ছেলে তাদের সঙ্গে এমন করলো। মিনিট 10 আগেই সৌহার্দ্যকে ফোন করেছে তাসফিন। ফোন রিসিভ করতে রুবেনা শেখের হাতে ধরিয়ে দিলেন। স্নেহার সাথে তার বিয়ের কথাটা বলতে তেতে উঠল সৌহার্দ্য। তুমি ভাবলে কি করে চাচি আমি ওর মতো মেয়েকে বিয়ে করব? তাও এখন তো সে অবস্থায় নেই ও। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন রুবেনা শেখ। বিস্ময় নিয়ে বললেন, কি বলছিস এগুলো সৌহার্দ্য? স্নেহা খুব ভালো। ক্ষিপ্ত হলো সৌহার্দ্য। চেঁচিয়ে উঠল সে। তো কি করব? বেশি ভালো বলেই আজকে এই অবস্থা। মায়ের কাছে ফোন দাও, আমি মায়ের সাথে কথা বলবো। আর চাচি, তোমাদের আমি রায় দেইনি, আমার জীবনের সিদ্ধান্ত নেবে। রাইমা শেখ সাফ জানিয়ে দিয়েছেন তিনিও সৌহার্দ্যের সঙ্গে স্নেহার বিয়ে দিবেন না। আলাপ শেখ চাইলেও কিছু করতে পারেননি। যেখানে ছেলেই বিয়ে করবে না বলে জানিয়েছে, সেখানে উনি আর কি বা করবে। নিস্তব্ধ দুপুর। চারিদিকে এক ধরনের থমথমে নীরবতা। আকাশটা ঘন কালো মেঘে ঢাকা, যেন কেউ তুলের মতো মেঘগুলোকে গুছিয়ে রেখে একসাথে জড়ো করে দিয়েছে। সূর্যের আলো আর নেই, কেবল ছায়া আর আধারের খেলা। বাতাস থমকে গেছে। গাছে পাখিরা নীরবে, শুধু মাঝে মাঝে হালকা করে পাতা কাঁপছে, যেন প্রকৃতি নিজেই নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছে এক প্রবল বর্ষণের। পৃথিবীটা যেন নিঃশ্বাস ধরে আছে। চারিদিকে রং ধূসর হয়ে এসেছে, কুয়াশার মতো একটা অনুভূতি। যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে আসতে পারে। টুপটাপ করে ছাদের টিন এবং মাটির ভেজা গন্ধ মিশে যাচ্ছে বাতাসে। একটা গভীর প্রশান্তি আরেক চিলতে অজানা অপেক্ষা মিশে আছে এই মুহূর্তে। টুপটুপ শব্দ করে বৃষ্টির ফোঁটা পড়ছে ধীরে ধীরে। বড় আব্বু, আপনার সাথে আমার কিছু কথা আছে।
কণ্ঠস্বর গম্ভীর। তাসফিনকে বেশ গম্ভীর মনে হচ্ছে। জয়নাল আহমেদ কিঞ্চিত অবাক হলেন। কি কথা বলবে তাসফিন? সকালবেলা রুবিনা শেখ এবং সৌহার্দ্যের কথোপকথন জানতে পেরেছেন তিনি তো আগেই জানতেন সৌহার্দ্য কখনোই স্নেহাকে বিয়ে করতে রাজি হবেন না। ওনার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তার মেয়েটাকে সবাই আকারে ইঙ্গিতে এমনকি প্রকাশ্যে খারাপ মন্তব্য করে চলেছে, যা মেনে নিতে পারছেন না তিনি। কি বলবে তাসফিন? কোনো জরুরি কথা? জি বরাব্বু, আপনি আসুন। রুমের দিকে এগিয়ে এলো তাসফিন। জয়নাল আহমেদ ধীরে ধীরে যেতে লাগলেন। হঠাৎ করে কি এমন বলবে তাসফিন যে আলাদাভাবে ডেকে নিয়ে গেছে? উপস্থিত সবাই চিন্তিত মুখ করে দাঁড়িয়ে আছে। ফারাহ হাত কসলাতে লাগলো। এটা তার বরাবরের স্বভাব। কি হয়েছে জানা নেই, তবে তার কমান্ডারের উপর একটু ভরসা আছে। সৌহার্দ্য যে এমন তা ফারার কল্পনাও করতেও পারেনি। ইতিমধ্যেই নবীনকে কোথাও একটা পাঠিয়েছে সে, তবে বলেনি কোথায় পাঠিয়েছে। ফারাহ, তুমি কি জানো ভাইয়া কি বলবে? নুপুরের কথা শুনে ভিমড়ি খেল ফারাহ। এই লোকটাকে তো তাকে কিছুই বলে না। মলিন মুখ করে প্রতি উত্তরে বলল। নুপুর হতাশ হলো। ঝুমুর এসে বলল বাইরে সাইফুলের গাড়ি দেখেছে। সাইফুল এসেছে মিনিট 10 হলো। সেই সবচেয়ে লেট হয়েছে আসতে। নুপুর অনেকবার জিজ্ঞাসা করেছে তারই কেন সবকিছুতে দেরি হয়। মাহির কাছে কখন থেকে বাবার কোলে যাবে বলে, অথচ সাইফুল এসে থেকেই ফোনে কথা বলে যাচ্ছে। সাইফুল, তোমার প্রবলেমটা কোথায়? সবসময় এরকম বিহেভ করছো কেন? রাগান্বিত স্বরে বলল নুপুর। তেতে উঠল সাইফুল। সো হোয়াট, কি করবো? হ্যাঁ, সারাদিন কি বাড়িতে বসে বসে তোমাদের সাথে আড্ডা দেবো? লিসেন নূপুর, আমার অনেক কাজ থাকে, বুঝতে পেরেছো? নুপুর সাইফুলকে একদম চিনতে পারছে না। কি করে একটা মানুষ এতটা বদলে যেতে পারে? মাহির কখন থেকে তোমার কাছে আসবে বলে কাঁদছে। চেঁচিয়ে উঠল সাইফুল। তোমার দায়িত্ব ছেলেকে সামলানো নূপুর। ফর গডস সেক একটু ফোনে কথা বলতে দাও। যাও এখান থেকে। নুপুর মাহিরকে নিয়ে বেরিয়ে গেল। রাগে এ দুঃখে সপাট একটা থাপ্পড় বসিয়ে দিল মাহিরের গালে। নূপুর, কি হচ্ছেটা কি? চিরচেনা কণ্ঠস্বর। নিহালকে থমকে যায় নুপুর। মাহির উচ্চস্বরে কেঁদেই চলেছে। নিহালকে দেখা মাত্রই তার কাছে চলে যায়। নিহাল কোলে তুলে নেয় মাহিরকে। হেঁচকি উঠে গেছে ছেলেটার। পকেট থেকে বের করে দিল 2 ডেরি মিল্ক চকলেট। এতেই গদগদ মাহির। কি হচ্ছে এসব নূপুর? 5 বছর মাহিরের, তুমি ওকে এভাবে? নুপুর অপরাধী কণ্ঠে বলল। রাগ উঠে গিয়েছিল, তাই হঠাৎ করে মেরে দিলে? এটা কোনো কথা? নুপুর অনুশোচনায় দগ্ধ, কিন্তু বুঝতে পারছে না হঠাৎ নিহাল এখানে কেন। যদি নিহাল এখানে থাকে তাহলে তো অবশ্যই আরিয়ান আসবে। কিন্তু নিহাল ভাইয়া, আপনি এখানে কেন? মাহিরকে নামিয়ে দিতে এসে ছুটে গেল নিহাল। বলে ওঠে, আসলে তাসফিন আমাকে আর আরিয়ানকে এখানে ডেকেছে। কিন্তু কেন? চমক আছে তাই। শেষের কথাটি রহস্যে মুড়িয়ে বলল নিহাল। নুপুর কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে আসলে। খট শব্দ করে ঘর থেকে বেরিয়ে এলেন জয়নাল আহমেদ এবং তাসফিন শেখ। উপস্থিত সবাই উদ্গ্রীব হয়ে আছে জানার জন্য। সবাইকে অবাক করে দিয়ে জয়নাল আহমেদ শান্ত কণ্ঠে বলল, বিয়ের সবকিছু তৈরি করো, আজকে স্নেহার বিয়ে হবে। চমকে উঠে সবাই আতকে উঠলেন। শায়লা আহমেদ তড়িঘড়ি করে এগিয়ে এসে বললেন, আজকেই বিয়ে? কার সাথে? ছেলেকে? রুবিনা শেখ এবং রিজওয়ান শেখ দুজনেই অবাক। তারাও বিস্মিত হয়ে শুধোয়। হ্যাঁ ভাইজান, কে ছেলে? রাইমা শেখ অবাক নেত্রে তাকিয়ে আছেন। কোন ছেলে বিয়ে করবে এই মেয়েকে? আরিয়ান আর স্নেহার বিয়ে। তাসফিনের মুখে উত্তর শুনে বিস্ময়কর তৈরি হয় সবার মাঝে। আরিয়ান। নুপুর আর চোখে তাকায় নিহালের দিকে। হয়তো নিহাল তার দিকে তাকিয়েছিল। বাঁকা হাসল সে। ছোট পরিসরে নীরবতা মোড়ানো এক বিকেলের বুকে স্নেহার আরিয়ানের বিয়ে সম্পন্ন হলো। অতিথিদের কোলাহলহীন উপস্থিতি, মৃদু গুঞ্জন আর ধূপের গন্ধ মিলে যেন এক গভীর গোপনতার আবরণে ঢাকা পড়ে রইল সেই মুহূর্ত। ছোটখাটো বিয়ের অনুষ্ঠান। খয়েরি রঙের লেহেঙ্গা পরেছে স্নেহা। চুপচাপ সে, মুখে কোনো কথা নেই তার। তাসফিনের এক কথায় বিয়েতে রাজি হয়েছে সে, কোনো কথা বলেনি। তাদের বিয়ে যেন আড়ম্বরহীন এক প্রতিজ্ঞা। জীবনের ঘূর্ণিতে দুজন মানুষ হঠাৎ করে এক ছায়ার নিচে এসে দাঁড়িয়েছে, অথচ আশেপাশের সবাই যেন বিস্মিত। তাসফিনের নাম উঠে আসে ফিসফিসে কথোপকথনে। তাসফিন ওরা স্নেহার বিয়ে হলো তা কেউই মেনে নিতে পারছে না। বিয়ের অনুষ্ঠান শেষ হতে বর আর কনেকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হয়েছে। ছোটরা চেপে ধরেছে আরিয়ানকে রীতিমতো। আরিয়ান ভাইয়া, এটা কিন্তু ঠিক না। আপনি বিয়ে করতে এসেছেন আমার বোনকে, অথচ আমিই জানলাম না। ফারার কথাই সায় জানালো ঝুমুর। হ্যাঁ একদম, এটা কিন্তু ঠিক হলো না আরিয়ান ভাইয়া। বেচারা আরিয়ান পড়ে গেল বিপাকে। সে কি আর জানতো তাসফিন তাকে এখানে ফোন করে আনিয়ে বিয়ে দিয়ে দিবে? মানলো তার কেউ নেই, তাই বলে এত বড় ধোকা। কাঁদো কাঁদো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আরিয়ান। আগমন ঘটে তাসফিনের টান টান ভঙ্গিতে দাঁড়ালো। ব্রো, ফিলিংস কেমন? আরিয়ান পারছে না কেঁদে দিতে, কিন্তু এখানে থাকলে তার মান ইজ্জত থাকবে না। মুখ কুচকে তাকিয়ে আছে ফারা। চোখাচোখি হয় দুজনার। আকস্মিক সবার সামনে কুচকে থাকা নাকটা টেনে দিল তাসফিন। তেতে উঠল ফারা। লাগছেন কেন?
হেসে ফেলল তাসফিন। সে বুঝতে পারছে প্রিয়তমার রাগটুকু। আকস্মিক তার ওড়না আঙ্গুলে পেঁচিয়ে ফারাকে নিয়ে যেতে লাগলো। থতমত খেয়ে গেল বাকিরা। নূপুর চিৎকার করে পিছু ডাকলো। আরে ভাইয়া, ফারাকে কোথায় নিয়ে যাচ্ছ? 5 মিনিট পর আসবে। ফারাকে জোরপূর্বক নিয়ে এলো তাসফিন। ফারা চোখে জ্বলছে অভিমান আর ক্রোধের শিখা। ঠোঁট দুটো শক্ত করে এক রেখায় চেপে রেখেছে সে। একটুও কথা বলবে না এই দৃঢ় সিদ্ধান্তে অনড়। তাসফিন তার পাশে দাঁড়িয়ে চুপচাপ, মুখে কোনো কথা নেই, চোখে একরাশ অপরাধবোধ আর অনুচ্চারিত অনুভব। তাসফিন জানে ফারা কেন এতটা অভিমানী হয়ে আছে। তার মনে হয় প্রিয় মানুষটির মন বুঝতে না পারলে জীবনের সব যুদ্ধই বৃথা। কিন্তু সব কথা বলা যায় না, কিছু কথা থেকে যায় দায়িত্বের সীমারেখায়। ফারা পিছন ফিরে তাকায় না, তাকালে চোখে জল এসে যাবে সে জানে। আর তখন তাসফিনের নীরবতায় সবচেয়ে বেশি কষ্ট দেবে। হঠাৎ করে তাসফিন ফারার পেছনে এসে দাঁড়ায়। তার বুকের গভীর থেকে নিঃশব্দ একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এসে যেন হাজারো অজানা কথা এক মুহূর্তে হারিয়ে যাচ্ছে বাতাসে। কোনো পূর্ব সূচনা না দিয়ে সে ফারাকে পিছন থেকে জড়িয়ে ধরে। ফারা কেঁপে ওঠে। রাগ, অবিশ্বাস আর ভালোবাসা সব মিশে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। তাসফিনের হাতের স্পর্শে তার সমস্ত অভিমান এক পলকে নরম হয়ে আসে, কিন্তু মুখে সে কিছুই বলে না। জবাবহীন ভালোবাসা যেন আরো গভীর হয়ে ছড়িয়ে পড়ে দুইজনের নিঃশব্দ হৃদয়ে। ফারার দু চোখ জলে ভরে এসেছে, কিন্তু সে চায় না তাসফিন তা বুঝুক। অভিমানী মনটাকে আঁকড়ে ধরে আছে সে। তবু বুকের ভিতরে কোথাও একটা কাঁপন লেগে গেছে তাসফিনের স্পর্শে। নিঃশব্দে তাসফিন তার পাশে এসে দাঁড়ায়। একটু না বলেই ধীরে ধীরে ফারার কনিষ্ঠ আঙ্গুলে নিজের আঙ্গুলটা ছুঁয়ে দেয় সে, যেন সেই ছোঁয়াতেই বলে দেয়, তুমি আমার সব সময়। আঙ্গুলে সে মৃদু আদরে ফারার ভিতরটা ভেঙে পড়ে। সে আর নিজেকে সামলাতে পারে না। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে গালে, কিন্তু মুখ ঘুরিয়ে রাখে তাসফিনের দিক থেকে। তাসফিন জানে এই মেয়েটার হৃদয়টা কতটা নরম, কতটা ভাঙে তার কথায়, আবার গলে যায় একটু আদরে। ফারা জানে লোকটা হুট করে কষ্ট দেয়, চমকা দূরে সরে যায়, আবার হঠাৎ একটু আদর করে ভুলিয়ে দেয় সব কষ্ট। আপনি একটু ভালো নন কমান্ডার, সব সময় এমন করেন। কেমন করি? নেশাতুর কণ্ঠে শুধুই তাসফিন। ফারা অভিমানী হয়ে বলল, যখন ইচ্ছা ফেলে চলে যান, আবার ফিরে আসেন, কিছু বলেন না, সবকিছু গোপন করেন আপনি। কাঁধে থুতনি ঠেকিয়ে রাখলো তাসফিন। আকস্মিক চুমুতে ভরিয়ে দিল সে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ফারা। তাসফিন আরো খানিকটা গভীর স্পর্শে ছুঁয়ে দেয় তার সুখ। জি। বাধ্য মেয়ের মতোই জবাব দিয়ে দেয় ফারা। পরক্ষণে জিভ কাটে। নৈশব্দে হাসলো তাসফিন। ফিসফিসিয়ে হাসকিটনে বলল, ভালোবাসি সুখ। বিদ্যুৎ বেগে কেঁপে উঠল ফারা। এভাবে তো সে কখনোই বলেনি ভালোবাসি। লজ্জায় আড়ষ্ট হয় সর্বাঙ্গ, নত হয় মস্তক। এবার চুমু খাও। সরাসরি এরকম চুম্বনের প্রস্তাবে আরেক দফা চমকে উঠে ফারা। 2 কদম পিছিয়ে গিয়ে বলে ওঠে, ছি লেফটেন্যান্ট সাহেব, আপনি তো ভারী অসভ্য। চোখ ছোট ছোট করে তাকালো তাসফিন। আচানক কোমর টেনে নিজের কাছে নিয়ে আসে ফারাকে রুক্ষ স্বরে বলে ওঠে, 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে চুমু না খেলে পরের টার্ন কিন্তু আমার। ভরকালো ফারা। আমতা আমতা করে সে। তাসফিন নিমিষেই বলে ওঠে, 1 2 5। কথাটা বলেই ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে তাসফিন। কি বলল বুঝে নিল ফারা। চিটিং করলো কমান্ডার। 1 2 বলল, শুধু বাকিগুলো তো বলেনি। ওষ্ঠ ছেড়ে গলদেশে হামলে পড়ে তাসফিন। তার আচানক এমনতর স্পর্শে সর্বাঙ্গ যেন স্রোতে ভেসে যাচ্ছে ফারার। গভীর নিঃশ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে ফিসফিসিয়ে ওঠে ফারা, চিটা লেফটেন্যান্ট সাহেব। ওয়াইল্ড লেফটেন্যান্ট। নিকোষ কালো আধারে ঢাকা পড়েছে আকাশটা। চাঁদ সুন্দরী বুঝে লুকিয়ে পড়েছে মেঘের আড়ালে। মাঝে মধ্যে মৃদু মন্দ হাওয়া বইছে, সাথে ভেসে আসছে ভেজা মাটির মিষ্টি সুগন্ধ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে, পথঘাট সিক্ত হয়ে চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে। গাছের পাতার ফাঁকে ফোটা ফোটা জল জমে মুক্তোর মতো ঝলমল করছে। চারিপাশের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে দেয় একটু আটটু ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। বধূ বেশে রুমে বড় বিছানায় চুপচাপ বসে আছে স্নেহা। লাল পাড় সোনালি জড়ি কাজ করা শাড়িতে। কিছু সময় আগে এই শাড়িটা পরিয়ে দিয়েছে ফারা। চোখ নিচু করে বসে থাকা স্নেহাকে ঠিক যেন কোনো ছবি থেকে উঠে আসা রাজকুমারীর মতো লাগছে। আলতো করে কপালের মাঝখানে টিকলি পরানো আছে, তার উপর চুলগুলো ছেড়ে দেওয়া, হাতে রেশমি চুড়ি, সব মিলে এক অপার সৌন্দর্য। হঠাৎ খট শব্দ করে খুলে গেল দরজাটা। ধীরে ধীরে ভেতরে ঢুকলো আরিয়ান, কালো শেরওয়ানিতে। চোখে মুখে কিছুটা দ্বিধা আর অপার কৌতূহল নিয়ে সে এগিয়ে এলো। দরজাটা পেছন থেকে বন্ধ করে থমকে দাঁড়ালো কয়েক সেকেন্ড। স্নেহার দিকে তাকিয়ে তার চোখে ভেসে উঠল একরাশ আবেগ। সেই চেনা মুখ, কিন্তু আজ এতটা নতুন, এতটা কাছের। আজ থেকে ওর বহু সারা জীবনের সঙ্গী। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার পাশে বসে পড়ল। কাপা গলায় বলল, স্নেহা, তোমার কেমন লাগছে এখন? স্নেহা চোখ তুলে চাইল এক ঝলক, তারপর আবার নিচু করে নিল আঁখিদ্বয়। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে আরিয়ান। এগিয়ে যাবে কিনা ভেবে পাচ্ছে না। স্নেহা, দেখো তুমি। আপনি তো জানেন আমার সাথে ঠিক কি হয়েছে।
তাসফিন ভাইয়া নিশ্চয়ই বলেছে, কিন্তু আপনি কেন বিয়েতে রাজি হয়েছেন? কেন নিজের জীবন নষ্ট করতে চাইছেন? আমি শুধু সেটুকুই জানতে চাইব। আরিয়ান তাকিয়ে আছে নির্নিমেষ। কম্পিত স্নেহাকে দেখে নৈশব্দে ক্ষীণ হাসল সে। দ্বিধা কাটিয়ে এগিয়ে এসে ঠিক বিছানায় বিপরীতে বসলো স্নেহার। অনুমতি চেয়ে বলল, আমি কি তোমার হাতটা ধরতে পারি? থমকালো স্নেহা। ক্ষীণ ভয় বাসা বাঁধে বুকের ভেতর। আরিয়ান আলগোছে হাতটা ছয়। অদ্ভুত সুরে বলল, যা হয়েছে ভুলে যাও। অপরাধী তার শাস্তি পেয়েছে। তোমার তো কোনো অন্যায় ছিল না। তাহলে তুমি কেন ভাবছো তোমার সাথে থাকলে আমার জীবন নষ্ট হবে? আর যদি বলো বিয়ে কেন করেছি, তাহলে বলবো তাসফিনের জন্য। এবার চোখ তুলে তাকালো স্নেহা। জানতে উৎসুক সে। তাসফিন আমার আর নিহালের বেস্ট ফ্রেন্ড। আমার কেউই নেই। নিহালের তো মামা আছে, কিন্তু আমি একা মানুষ। এমনকি তাসফিন আমার পড়াশোনার খরচ পর্যন্ত বহন করেছে। সে না থাকলে আজকে আমি নামক আরিয়ানকে খুঁজে পাওয়া যেত না। তাসফিন বলেছে বিয়ে করতে হবে, আমি কোনো প্রশ্ন করিনি, কারণ আমি জানি তাসফিন অবশ্যই আমার খারাপ চাইবে না। আর তুমি তো নিতান্তই একটা ভালো মেয়ে, তাহলে কেন না বলবো বলো তো? আকস্মিক ফুপিয়ে কেঁদে উঠল স্নেহা। সে সৌহার্দ্যকে ভীষণ ভালোবেসে ফেলেছে, অথচ তার বলা কথাগুলো ধনুকের থেকে ছোড়া তীরের মতো এসে বুকে লেগেছে তার। বাহ্যিক সৌন্দর্য থেকে মানুষের মন সুন্দর হওয়া সবচেয়ে জরুরি, এটা আজকে বুঝতে পেরেছে স্নেহা। আমি সৌহার্দ্যকে ভীষণ ভালোবাসতাম। আমি কখনোই ভাবিনি ওর মন মানসিকতা এতটা খারাপ। কিভাবে বললো আমি নাকি খারাপ মেয়ে? তাই যা, কাঁদতে হয় না। যে যাই বলুক তাতে কান দিতে নেই। আর সৌহার্দ্যের ব্যাপারটা ভুলে যাও প্লিজ। সে কখনোই হয়তোবা তোমাকে ভালোবাসেনি। স্নেহা, তুমি নিষ্পাপ ছিলে। তোমার ভালোবাসাগুলো নিষ্পাপ ছিল, যা ভুল মানুষের প্রতি তৈরি হয়েছে। কিন্তু এখন তুমি সেই মানুষটিকে চিনতে পেরেছ। এখন তোমাকে এগোতে হবে। কিয়ৎ সময় নিষ্পলক চেয়ে রইল স্নেহা। আরিয়ানকে অবাক করে দিয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, আপনি কি কখনো আমাকে ভালোবাসতে পারবেন আরিয়ান? স্নেহার প্রশ্নে কিয়ৎ সময় নিশ্চুপ রইল আরিয়ান। দমকা হাওয়ার ন্যায় এগিয়ে এসে কপালে গাঢ় চুম্বন এঁকে দিয়ে ফিসফিসিয়ে বলল, পারবো। তুমি শুধু একটু ভালোবাসা দিও, আমি তার থেকে দ্বিগুণ ভালোবাসবো। এক বাক্যে নিজের মেয়েকে অচেনা একটা ছেলের হাতে তুলে দিবেন মূর্খ নন তিনি। সায়র তার মেয়ের এত বড় ক্ষতি করেছে তা জানার পর নিজেকে সামলে উঠতে পারছিলেন না জয়নাল আহমেদ। কিন্তু তার পূর্বে তাসফিন তার কাজ করে দেয়। এবং কি যখন তাসফিন একবার বলেছে স্নেহার সঙ্গে আরিয়ানের বিয়ের কথা বলতে রাজি হয়েছেন তিনি। তাসফিন অবশ্যই কোনো ভুল সিদ্ধান্ত নেবে না তা তিনি জানেন। নুপুরের ছনছন শব্দ তুলে দৌড়ে এগিয়ে এলো ফারা। এলোমেলো চুল, তার গলা শুকিয়ে এসেছে, হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে। ওহে লেফটেন্যান্ট সাহেব, আপনি এত দুষ্টু কেন? সদ্য সাবান নিয়ে বেরিয়ে এসেছে তাসফিন। এলোমেলো তাসফিনকে দেখে বক্ষপৃষ্ঠে ধুকধুক শব্দ শুনতে পেল ফারা। ইস, এখন না আসলেই তো হতো। ভেজা চুলগুলো হাতে ঝেড়ে দিল তাসফিন। টাওয়েল জড়িয়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে। তারা ফিরেছে সবে। কিয়ৎ সময় পূর্বেই আরিয়ান স্নেহাকে নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে। ঘণ্টাখানেক পরে নুপুর, ঝুমুর আর ফারা ওরাও যাবে সেখানে। যেহেতু ওদের বিয়ে হয়েছে, তাদের সংসার গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে। অবশ্যক হুঠার এভাবে দৌড়াও কেন? পুরোটোরে গেলে কি হবে? চমকালো ফারা চকিতে শুধোয়। আপনি কি করে জানলেন আমি দৌড়ে এসেছি? তোমার নূপুর তোমার আগমন বার্তা আগেই আমাকে জানিয়ে দেয়। লজ্জায় লাল হয় মেয়ের চিবুক। হাঁসফাঁস ভঙ্গিতে বলল, থাকুন আপনি, যাচ্ছি না। কোমল হাতে শীতল হাতের স্পর্শ পেয়ে সর্বাঙ্গে শিরশিরানি অনুভব করে ফারা। তীব্র ভুক ধুকধুকানি নিয়ে পেছনে ফিরে তাকালো সে। কিন্তু তা ক্ষণিকের জন্য। চওড়া বক্ষে ধাক্কা খেলো, ঠোঁট চুইয়ে যায় তার বুকের বাঁ পাশে। মিসেস শেখ, এমন করলে আমি কোথায় যাই বলেন তো? এমনিতেও তো আপনার কারণে কিছু করতে মন চায় না। সবসময় আপনি আপনি করে মনটা। নিমুষ্ট আঁকড়ে লজ্জায় মাথা নিচু করে ফারা। তীব্র কাঁপুনি নিয়ে রিনরিনে কণ্ঠে বলল, থাকুন আপনি, যাচ্ছি আমি। আপনি ভীষণ ফাজিল চাচাকে কি করে মানিয়ে নিলেন সব জেনে গেছি আমি। আপনি গোপন করেছেন সবটা। তাসফিন এক চিলতে হেসে বলল, ইস, এবার কি হবে তাহলে? সব তো জেনে গেলেন, এবার আবার কি হবে বলেন তো? চিকন নাকের ডগা ফুলে উঠে ফারার। ফারা কিছু বলতে যাবে, কিন্তু কণ্ঠ আটকে যায়। লজ্জায় চোখের কোণে জল চিকচিক করে। তাসফিন আলতো করে টেনে নেয় তাকে নিজের বুকে। নরম ভালোবাসার ছোঁয়ায় ফারা হারিয়ে যেতে থাকে। ঠোঁটের কোণে কেঁপে ওঠে তার ঠোঁট। আর তাসফিনের ঠোঁটের স্পর্শে গলে যায় সমস্ত সংশয়। আধো চোখে আধো কাঁপুনিতে ফারা নিজেকে ছেড়ে দেয় তাসফিনের আদরে। ফারা যেন ধীরে ধীরে ঢলে পড়ে তাসফিনের বুকে। ভিতরে ঘূর্ণি পাকে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। তাসফিন নিঃশব্দে তাকে আঁকড়ে ধরে, আলতোভাবে ঠেলে দেয় দেয়ালের দিকে।
চোখে চোখ পড়তে যেন সময় থমকে যায়। তাসফিনের হাত ফারার মুখখানা ছুঁয়ে যায় নরমতায়। এরপর সে মাথা নিচু করে তার ঠোঁটের কাছে ঠেকিয়ে দেয় নিজের আকুলতা। ঠোঁট ছুঁয়ে যায় ঠোঁট, এবং এক গভীর আস্বাদন ভালোবাসা যেন জমে ওঠে অদৃশ্য করে। নিঃশ্বাসে নিঃশ্বাসে ফারা আর তাসফিনের মাঝে সমস্ত দূরত্ব গলে যায়। তাদের শরীরের মাঝে জমে ওঠে এক নীরব তীব্র ঘনিষ্ঠতা। আকস্মিক ছেড়ে দেয় তাসফিন, কিঞ্চিত ভরকালো ফারা। দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো সে। সুখ, এবার যে রেডি হতে হবে। আমার শার্টটা স্ট্রি করে দিন। নিজেকে ধাতস্থ করে ইস্ত্রি করতে গেল ফারা। পুরোটা সময় তাকিয়ে রইল তাসফিন। এলোমেলো তাসফিনকে সবকিছু এগিয়ে দিয়ে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে এলো সে। তাসফিন তার একমাত্র পুরুষ, খুব আদরের যত্নের। কিয়ৎক্ষণ পরে আবারও শার্ট নিয়ে ফিরে এলো ফারা। তখনও উদম গায়ে বিছানায় বসে আছে তাসফিন। তাকে দেখে ফের কেঁপে উঠল ফারার অন্তঃস্থল। আপনার শার্ট। আমতা আমতা করে বলে ওঠে ফারা। অধর বাঁকিয়ে হাসলো তাসফিন। পরক্ষণে বলে ওঠে, কাছে এসো, একটা জিনিস দেখে। ফারা উৎকণ্ঠা হয়ে এগিয়ে গেল, কিন্তু আচানক তাকে টেনে কোলে বসিয়ে নিল তাসফিন। সহসা কেঁপে উঠল ফারা। কি করছেন লেফটেন্যান্ট সাহেব? প্লিজ জান, ওয়ান্স মোর, আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ। থমকে যায় ফারা। ওষ্ঠজোড়া কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। উদরে হালকা করে চাপ দিতেই নুয়ে পড়ে ফারা। নিঃশ্বাস ভারী হয় তার। শুকনো ঠোঁট জোড়া আলতো করে ভিজিয়ে নিল সে। তাসফিন কানের লতি ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, Will you be upset if I lose control a little and get wild with you tonight? লজ্জায় শিওরে ওঠে ফারা। কম্পিত চিত্তে হাত ছুঁয়ে দেয় তাসফিনের বাহুতে। ছাড়ুন Please, John, just once. ফারা কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বেই তাসফিনের অবাধ্য হাতের বিচরণ ঘটে তার সর্বাঙ্গে। নিঃশ্বাস নিতে পারে না ফারা। তাসফিনের ওষ্ঠজোড়া ছুঁয়ে যায় তার কণ্ঠনালী। ঠোঁট কিঞ্চিত ফাঁক করে নিঃশ্বাস টানতে লাগলো ফারা। আচানক তাসফিনের ভেজা চুলগুলো মুঠোয় চেপে ধরে সে। থামুন প্লিজ। No way. ছোটখাটো একতলা একটা বাড়ি, বাহির থেকে সাধারণ, কিন্তু ভেতরে যেন এক টুকরো শান্তির ঠিকানা। ঘরদোর পরিপাটি, প্রতিটা কোণে মায়ার ছোঁয়া। স্নেহার চোখে ঝিলিক দেয় বিস্ময় আর ভালোবাসা। এটা আমার ছোট্ট জগৎ। হেসে বলে আরিয়ান। পরক্ষণেই বলল, এখন থেকে আমাদের। স্নেহা ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখে ঘরটা। আলমারির উপরে রাখা পুরনো বই কোনা, টেবিলের কাছে জড়ানো নরম আলো, আর রান্নাঘরের তাকজোড়া মাটির হাঁড়ি, সবকিছুতে এক ধরনের আন্তরিক ছাপ। আরিয়ান পেছনে পেছনে হাঁটে, যেন প্রতিটা জায়গা তার গল্পের পাতা। এই টপগুলো আমি নিজে সাজিয়েছি। বলিস একটু গর্ব নিয়ে। স্নেহা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তার মনটাও ধীরে ধীরে ভরে যায় একটা নতুন স্বপ্নে। আপনি খুব গোছানো, মৃদু স্বরে বলল স্নেহা। হাসলো আরিয়ান। ঘরের প্রতিটা কোণ দেখানো শেষ হলে আরিয়ান মুচকি হেসে স্নেহার দিকে তাকালো। এবার আমার প্রিয় জায়গাটা দেখাই বলে ইশারে এগিয়ে গেল শোয়ার ঘরের দিকে। স্নেহা নিঃশব্দে তার পিছু নিল। নতুন জীবন, নতুন ঘর, আর এই মানুষটা তার সমস্ত বিশ্বাসের জায়গা। শোয়ার ঘরে পা রাখতেই হঠাৎ করে আরিয়ান তার হাত ধরে কাছে টেনে নিল। স্নেহা হতচকিত, কিন্তু আরিয়ানের চোখে ছিল অদ্ভুত রকমের কোমলতা। একটুখানি থেমে গভীর মায়ায় সে ঝুঁকে এসে স্নেহার কপালে এঁকে দিল এক নিঃশব্দ চুম্বন। তা যেন কোনো শব্দ ছাড়াই বলে গেল, আমি আমার ঠিক যেমন করে ভাবতাম আমার একজন হবে খুব আপন, তেমন করে পেয়েছি তোমায়। স্নেহা চোখ বন্ধ করে সেই পরশে নিজেকে হারিয়ে ফেলল। ভালোবাসা বুঝি এটাই? বিছানায় উপুর হয়ে শুয়ে আছে নিহাল। প্রচন্ড মাথা ব্যথা করছে তার। এই দুদিন ধরে তার ঘুম হচ্ছে না ঠিকমতো। ফোনের টুং শব্দ হতে বিরক্তির চাহনি ফেলল নিহাল। এক পলক ফোনের দিকে তাকিয়ে আবারও শুয়ে রইল। পরপর আবারও ফোন বেজে উঠেছে। আবারও বিরক্ত হলো নিহাল। রাগে ফোন তুলে রাগান্বিত স্বরে বলে ওঠে, কি সমস্যা? বারবার কল করছো কেন? অপর প্রান্তে মেলি কণ্ঠস্বর ভেসে এলো। মিস শব্দটি কর্ণগোচর প্রবেশ করতে এতে উঠল নিহাল। কেন মিস করছো? আমি কি তোমার কেউ যে আমাকে মিস করছো? অপর প্রান্তের মেয়েটা বোধহয় খানিকটা লজ্জা পেল। ঠাস করে ফোন রেখে দিল সে। আবারও বিরক্ত হলো নিহাল। এই মেয়েটাকে কি করবে সে? মেয়েটা একটুও বুঝে না। এত অবুঝ মানুষ তো কখনো দেখেনি সে। তাসফিন চলে যাচ্ছে। বুকের ভিতর মোচড় দিয়ে উঠল ফারার। খুব করে কাঁদতে ইচ্ছা করছে। এত তাড়াতাড়ি সুখের দিনগুলো শেষ হয়ে যায় কেন? বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে ফারা। তাসফিনের উপর বড্ড অভিমান তার। মিসেস শেখ, হোয়াট হ্যাপেন্ড? এভাবে মুখ ভার করে আছেন কেন? নাক ফুলায় ফারা। কথা বলবেন না আমার সাথে? উফ, এত হট মেজাজে কেন? কপালে ভাঁজ পড়ল ফারার। চলে যাবে অথচ একটু মন খারাপ হচ্ছে না এই পুরুষের? হট হবো না কেন? আপনি কাল চলে যাচ্ছেন, অথচ সেটা আজকে বলেছেন। আর আপনি এতটা রিল্যাক্স কেন? তাসফিন নিশ্চয় ভঙ্গিতে দাঁড়িয়ে আজকে কিয়ৎক্ষণ সময় নিয়ে আচানক কাছে এসে তাকে বরাবরের মতোই কোলে তুলে নিল। মাই ডিয়ার হট বউ, এত হাইপার হতে নেই। আমি বলিনি কারণ তোমার খারাপ লাগবে।
আবারও ভঙ্গুর হৃদয়ে বলে উঠে ফারা। তাহলে কি আমি এখন কষ্ট পাইনি? ওয়েট। দু হাতে গাল ধরে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল তাসফিন। বক্ষ ভাজে চুমুতে চুমুতে অস্থির করে বলে উঠে। দু হাতে কান চেপে ধরল ফারা। চুপ করুন অবাধ্য লেফটেন্যান্ট সাহেব। হো হো করে হেসে উঠল তাসফিন। সমুদ্রের বিস্তীর্ণ নীল পৃষ্ঠে এগিয়ে যাচ্ছে এক বিশাল নিভিয়ান যুদ্ধ জাহাজ। জাহাজটি ধূসর রঙের, কঠোর ও শক্তপোক্ত গঠন, একেবারে যেন লৌহ মানব। তার শরীর জুড়ে নানা রকম সেন্সার, রাডার, কামান ও মিসাইল লঞ্চার। প্রতিটা অংশ যেন প্রস্তুত যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা বাজাতে। ডেকের উপর হেলমেট পরা নৌসেনারা টহল দিচ্ছে, কেউ বা দূরবীন দিয়ে সাগরের দিগন্তে নজর রাখছে। লেফটেন্যান্ট কমান্ডার নিজে ব্রিজে দাঁড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে আছেন। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, তার এক একটি আদেশ মানে পুরো জাহাজের দিক নির্ধারণ। ইঞ্জিনের গর্জন, রাডারের ঘূর্ণন আর ওয়াকিটকির সংক্ষিপ্ত বার্তা, সব মিলিয়ে পরিবেশটা গম্ভীর, নিয়ন্ত্রিত ও প্রস্তুত। এই জাহাজ কেবল চলার জন্য নয়, যে কোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে বা জাতির সুরক্ষা দিতে প্রস্তুত। জুতোর ঠকঠক শব্দে ছন্দ তুলে ধাতব ডেক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেন লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। তার ইউনিফর্ম নিখুঁত কালারের, প্রতিটা ভাঁজ করা নিয়ম মেনে পরিপাটি। বুকের উপরে ঝকঝকে ব্যাজগুলো যুদ্ধ কাঁথার মতো জ্বলজ্বল করছে। তার মুখে কোনো অতিরিক্ত অভিব্যক্তি নেই, কিন্তু চোখে একরাশ নির্ভরতা ছায়া, এমন দৃষ্টি যেটা অধনস্থরা বিশ্বাস করে আর শত্রুরা ভয় পায়। ব্রিজের দরজা খুলে ভেতরে ঢুকতে সবাই সামান্য সোজা হয়ে দাঁড়ায়। কেউ কিছু না বলেও একটা নীরব সম্মান ছড়িয়ে পড়ে ঘরে। তিনি সামনে গিয়ে দাঁড়ান কন্ট্রোল প্যানেলের। রাডারের স্ক্রিনে সাগরের ঢেউয়ের মতো ভেসে উঠছে অদ্ভুত কিছু সিগন্যাল। সেকেন্ড ইনসাইট সেই সিগন্যালের বিষয়ে কথা বলছে লেফটেন্যান্ট আরাফাত রহমানের সাথে। ফিরে আসাতে একটা খবর পেল তাসফিন। লেফটেন্যান্ট নাইম ইসলাম সৌহার্দের গতিবিধি পর্যবেক্ষণ করে যা যা জানতে পেরেছে সবটাই বলেছে তাকে। তাসফিন আপাতত বলেছে যেদিন জাহাজে যাবে সেদিন তারা হাতে নাতে ধরবে তাদের। সমুদ্রের রাজপুত্র তারা, সমুদ্রের রাজস্ব করাই তাদের কাজ। পরনে কালো রঙের সালোয়ার স্যুট, সাথে মুখে মাস্ক পরে ফারহা আর ঝুমুর দুজনেই বেরিয়েছে। উদ্দেশ্য হচ্ছে স্নেহার বাড়ি মানে আরিয়ানের বাড়ি। আরিয়ান যেহেতু ছুটিতে আছে সেই হিসেবে তাদের দুজনকে এখন পাওয়া যাবে। আরিয়ান জরুরি অবস্থায় ফের ছুটি নিয়েছে। সবটা তাসফিন অনেক কষ্টে ম্যানেজ করেছে। আপু ওদের জন্য কিছু নেব না? ঝুমুর এটাই ভেবে চলেছে এতক্ষণ ধরে, কি নেওয়া যায় তাদের জন্য। সেটাই ভাবছি ছোট ভাবিজি, কি দেওয়া যায় বলো তো? ফারা আশেপাশে তাকালো। সামনেই মার্কেট, সেখান থেকে যদি দুজনের জন্য শপিং করে তাহলে কেমন হবে। অবশ্য স্নেহা ভীষণ ভালোবাসে শপিং করতে। আপু চলো শপিং করে নিয়ে যাই, এমনিতেও স্নেহা ভীষণ পছন্দ করে শপিং করতে। ঝুমুর অমত করলো না, দুজনে মিলে শপিং করলো। টুকটাক আরো অনেক কিছু গিফট নিয়ে গেল স্নেহার বাড়িতে। সকাল সকাল তাদের দেখে একটু চমকে যায় আরিয়ান। আরে বাস, ভাবি আর ঝুমুর দুজনই একসাথে। ঝুমুর মুচকি হাসি উপহার দিল। হ্যাঁ ভাইয়া আমরা। ফারা চঞ্চল বালিকার ন্যায় বলল, হ্যাঁ ভাই আমরা চলেই এলাম। তাছাড়া তুমি আমার বোনকে কেমন রেখেছো জানতে হবে না? বলতে পারো তদারকি করতে এসেছি। উচ্চস্বরে হেসে ফেলল আরিয়ান। আচ্ছা বাবা, এসো, বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতরে এসে তদারকি করো। তিনজন ভেতরে প্রবেশ করলো। স্নেহা কিচেনে ছিল। আরিয়ান বলেছিল রান্নার প্রয়োজন নেই, কিন্তু সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো মেয়েটা রাখতে চাইলো। আরিয়ান আর মানা করেনি। বসার ঘরে কথার শব্দে বেরিয়ে এলো সে। পরনের গাঢ় নীল রঙের শাড়িটা। ঝুমুর ফারা দুজনে স্নেহাকে দেখে আশ্চর্য হয়। ফারা পল্লব ঝাপটায় বার কয়েক। স্নেহাকে যে শাড়িতে এতটা সুন্দর দেখায়। তোমরা কখন এলে ফারু? ফারা ঝট করে গিয়ে জড়িয়ে ধরে স্নেহাকে। দীর্ঘ দুদিন পর তাদের দেখা হলো। আনন্দে আত্মহারা ফারা দুগালে হাত রেখে বলল, মাশাআল্লাহ স্নেহা, তোকে কত কিউট লাগছে, পুরোই নায়িকা। সহসা হেসে ফেলল স্নেহা। ঈষৎ লাজ নিয়ে ফিরে তাকায় আরিয়ানের দিক পানে। হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়েছিল সে। ঝুমুর একে একে সবগুলো প্যাকেট দেখাতে লাগলো। এই যে এগুলো তোমাদের জন্য। আরিয়ান ভাইয়া নিশ্চয়ই তোমাকে কিচ্ছু দেয়নি, আনরোমান্টিক মানুষ। পিটপিট করে চোখ করে তাকালো আরিয়ান। স্নেহা মৃদুস্বরে বলল, তোমরা বসো, আমি নাস্তা রেডি করি। ঝুমুর চটজলদি বলল, দাঁড়াও আমিও যাব তোমার সাথে, একা পারবে না তো স্নেহা? ঝুমুর গুটি গুটি পায়ে এগিয়ে গেল। হেল্প করে স্নেহাকে। ফারা আনন্দিত হয়ে এগিয়ে গেল আরিয়ানের দিকে। ভাইয়া স্নেহার জন্য দারুণ একটা শাড়ি নিয়েছি, তুমি ওইটা ওকে দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে ও অনেক খুশি হবে। মাথা চুলকে হাসলো আরিয়ান। আমার মিষ্টি ভাবি যান, আমি যে অলরেডি আপনার বোনের জন্য অহরহ গিফট এনে শাড়ি এনে ফেলেছি। চোখ দুটো বড় বড় হয়ে এলো ফারার। সত্যি? জি, এসো দেখাই। ফারাকে নিয়ে গিয়ে একে একে সবগুলো জিনিস দেখাতে লাগলো। হলুদ, লাল আর খয়েরি রঙের মধ্যে 3টা শাড়ি নিয়েছে তার জন্য। ফারা সবকিছু দেখে সত্যি আশ্চর্য হয়েছে। ভাই আপনি এত কিছু নিয়েছেন? সত্যি বলছি আমি ভাবতেই পারিনি। দারুণ হয়েছে সবকিছু, সত্যি বলছি। তা আমি যে এগুলো নিয়ে এলাম।
আমি ভেবেছিলাম আপনি আপনার বন্ধুর মতোই হবেন। শব্দ করে হেসে উঠল আরিয়ান। আহারে ভাবি, মন খারাপ করবেন নট, এগুলো রাখবো, সমস্যা কি? হতাশ হলো ফারা। তার লেফটেন্যান্ট সাহেব যদি এত ভালোবাসা দিয়ে তার জন্য শাড়ি নিয়ে আসতো তাহলে ফারা কতই না খুশি হতো। নবীন এসেছে ঢাকা, কথাটা কেউ জানে না, শুধু ঝুমুর ব্যতীত। আজ হঠাৎ ফোন এলো, কোচিংয়ে ছিল ঝুমুর। হঠাৎ নবীনের কল পেয়ে কিঞ্চিত বিস্ময় প্রকাশ করলো সে। ক্লাস শেষে বেরিয়ে এলো সে, নানান কথাবার্তা হচ্ছে আশেপাশে। নবীনকে ফের কল করলো ঝুমুর। হ্যাঁ নবীন বলো। হুট করে ব্যস্ত কণ্ঠে বলল সে। তোমার ভার্সিটির সামনে আছি, আসতে পারবে? হকচকিয়ে গেল ঝুমুর। নবীন ঢাকায় কথাটা শুনে বুকের ভেতর ধুক করে উঠল তার। তুমি ঢাকায় নবীন? হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ঝুমুর অপেক্ষা করলো না, দ্রুত কোচিং থেকে বেরিয়ে এলো। বড় রাস্তার মোড়ে এসে একটা অটোরিকশা ধরে। আজকে গাড়ি নিয়ে আসেনি, তাই অটোতে যেতে হবে তাকে। ভার্সিটির কাছাকাছি যেতে নজরে এলো সফেদ রঙের শার্ট পরে দাঁড়িয়ে আছে নবীন। বুকের ভিতর দ্রিম দ্রিম শব্দটি ভীষণভাবে কানে পাচ্ছে ঝুমুরের। পা টিপে টিপে এগিয়ে গেল সে। নবীন? চিরচেনা কণ্ঠস্বর। ফিরে তাকালো নবীন। ঝুমুরকে দেখে চমৎকার হাসলো। বই পড়ুয়া ম্যাডাম, চলে এসেছো? কিঞ্চিত অবাক হলো ঝুমুর। নবীনের এখানে আসার কারণটা এখনো বুঝতে পারছে না সে। নবীন, তুমি এখানে সবাই জানে না? মানে হঠাৎ করে ঢাকায়? ঘাড় ফিরিয়ে ডানে বামে এক পলক দেখে নিল নবীন। চলো, এরপর দেখতে পাব। নবীন ঝুমুরের নরম হাতটা চেপে ধরে নিজের সঙ্গে করে তাকে নিয়ে যেতে লাগলো। ঝুমুর আশ্চর্য হচ্ছে। আরে আরে, কোথায় যাচ্ছি আমরা? আর তুমি ভার্সিটিতে এলে কেন, বাড়িতে না গিয়ে? ঝুমুর কিছু বলতে গিয়েও পারল না। নবীন ঝুমুরকে নিয়ে যেতে লাগলো। বারান্দায় বসে মাহিরকে নিয়ে আড্ডা দিচ্ছেন রুবেনা শেখ। নূপুর ওর কাপড়গুলো গুছিয়ে রাখছে। সদ্য জ্বর থেকে উঠেছে ছেলেটা। জ্বরের কয়েকটা দিন কিভাবে যে পার করেছে একমাত্র সেই জানে। আকাশ যেন অভিমানে মুখ ফিরিয়ে রেখেছে। তার চোখের পাতা ভারী কালচে মেঘে ঢেকে গেছে চারিদিক। সূর্যের সোনালি হাসি আজ থেমে গেছে কোনো অজানা কষ্টে। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে উঠছে, যেন ক্রোধের ঝলকানি। বাতাসে এক অদ্ভুত ভার চুপচাপ, কিন্তু ভিতরে ভিতরে এক উন্মাদনা জমে উঠছে। মেঘের গহ্বরে এসে দিয়ে থাকা বৃষ্টির দল এখন নামার অপেক্ষায়। গুড়ি গুড়ি বৃষ্টির প্রথম ফোঁটা যেন আকাশের গোপন কান্না। ধীরে ধীরে সে ফুপিয়ে কাঁদবে আর চারিপাশ শিখতে হবে এক বিষণ্ণ ভালোবাসায়। পাতা নড়ে উঠবে, ছাদে টুপটাপ শব্দ, আর বাতাসে ভেসে বেড়াবে এক অদ্ভুত শূন্যতা। নূপুর ব্যস্ত পায়ে ছাদের দিকে গেল। কাপড় মেলা আছে ওখানে, এখনই তুলতে হবে। ছাদে গিয়ে দ্রুত কাপড়গুলো তুলতে গিয়ে লক্ষ্য করে নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে নিহাল। নিহাল দেখে কিঞ্চিত চমকে উঠে সে। তাকিয়ে থাকতে পারল না। গুরুম গুরুম শব্দ তুলে বৃষ্টি হচ্ছে। নূপুর ত্রস্ত পায়ে ছাদ থেকে নেমে এলো, কিন্তু নিহাল এখানে কি করছে তা নিয়ে ভাবুক সে। একরাশ দ্বিধা নিয়ে বসার ঘরের দিকে এগিয়ে গেল। আম্মু, নিহাল ভাইয়া এসেছে। নিহাল এসেছে বিষয়টা অবাক করছে না রুবেনা শেখকে। ছেলেটা নিজ কর্তব্য ঠিকই পালন করছে। রোজ রোজ এসেছে, একবার হলেও তাদেরকে দেখে না। তবে তার বেশি দিন নয়, তাকেও ফিরতে হবে সমুদ্রে। নূপুর, আমি মাহিরকে দেখছি, তুই বরং একটা ছাতা নিয়ে যা। কিছুটা অস্বস্তিতে পড়ে গেল নূপুর। সে যাবে, যদি নিহাল আবার অন্য কিছু ভাবে তবে ভাবনার সম্ভাবনা নেই। এতগুলো বছরে একটাবারের জন্য খারাপ আচরণটুকু পর্যন্ত করেনি, তাহলে আজকে কেন করতে যাবে? দ্বিধা কাটিয়ে ছাতা তুলে নেয় নূপুর। একটা তার জন্য, অন্যটি নিহালের জন্য। ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল। ইতিমধ্যে অনেকটা ভিজে গেছে নিহাল। হাতের সাহায্যে শার্ট ঝেড়ে নেওয়ার বৃথা চেষ্টা করছে। নূপুরকে দেখে থমকে যায়। হাতটা থামে তৎক্ষণাৎ। দুজনের মধ্যে দুহাতের দূরত্ব হবে। নূপুর নতমস্তকে মৃদুস্বরে বলল, আম্মু বলছে ভেতরে আসতে, না হলে ভিজে যাবেন। নিহালের দিকে ছাতাটা বাড়িয়ে দিতে তা সযত্নে নিয়ে নিল নিহাল। নূপুর এক মুহূর্ত অপেক্ষা করলো না, উল্টো ঘুরে ভেতরের দিকে আসতে লাগলো। প্রিয় মানুষটাকে কাছ থেকে দেখতে পেয়ে ভেতরে প্রচন্ড শান্তি অনুভব করছে প্রেমিক পুরুষ। হয়তো ছুতে পারবে না, কিন্তু দূর থেকে ভালোবাসতে তো অবশ্যই পারবে। আকাশ যেন হঠাৎ করে সমস্ত অবরুদ্ধ ক্রোধ উগরে দিচ্ছে। মুহুর্মুহু ঝড়ো হাওয়ায় গাছপালা কেঁপে উঠছে, আর প্রলয়ের মতো বৃষ্টি নেমে এসেছে মাটির বুকে। প্রতিটা ফোঁটা যেন পাহাড়ি ঢলের জেদ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে পৃথিবীর বুকে। চারিপাশে শুধু জল, কাদার ছাপ আর তুমুল শব্দে নেমে আসা শ্রাবণের জবাবহীনতা। রাস্তাঘাট সব যেন এক একটা ক্ষতবিক্ষত চিত্রকল্প গর্তে জমে থাকা পানিতে, আর কাদামাখা পথ যেন কোনো যুদ্ধবিধ্বস্ত শহর। পথচারীদের কষ্ট চোখে পড়ার মতো। পা ডুবিয়ে পা ফেলে সামনে যাওয়া যেন এক একটা পরীক্ষার চূড়ান্ত অধ্যায়। যানবাহনগুলোর চাকা কাদা ও পানিতে আটকে আছে বারবার, আর চারিপাশে শুধু একটানা ঝাপসা হয়ে আছে। বৃষ্টিতে ভিজে জুবুথুবু অবস্থা ঝুমুরের। রাস্তা একটা, মানুষ তো দূরে থাক, কাকপক্ষী পর্যন্ত নেই, অথচ নবীন ঠায় দাঁড়িয়ে আছে। করছো এটা? চলো, ভিজে গেছি আমরা। নবীন এখনো দাঁড়িয়ে আছে, নড়ছে না। ঝুমুর বিরক্ত হয়ে বলল, থাকো তুমি, গেলাম আমি। ঝুমুর যেতেই নিবে আকস্মিক হাতে টান পড়ে তার।
পুরুষটু বক্ষে এসে পড়ল। সে পিটপিট চোখ করে তাকানোর চেষ্টা করছে। সে চোখের পাতা ছুঁয়ে যাচ্ছে বৃষ্টির ফোঁটা। চোখ মেলে তাকানোর পূর্বে পুরুষটু ওষ্ঠধয়ে ছুঁয়ে যায় তার কপাল। অনাকাঙ্ক্ষিত চুম্বনে ক্ষীণ কেঁপে উঠল ঝুমুরের অন্তঃস্থল। শোনো, হুট করে ভালোবেসে ফেলেছি। এখন তুমি মেনে নাও বা না মেনে নাও, কিছু করার নেই। এইরকম প্রেমের প্রস্তাবে ঝুমুর হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারল না। চুপ রইল ক্ষণকাল, অতঃপর বলল, কি বললে? আবার বলো। খুব যত্নে হাতটা ছেড়ে দিল নবীন। চোখে মাদকতা মেশানো রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে সে। পকেট থেকে বের করে আনে খুবই স্নিগ্ধ একটা জিনিস, বেলি ফুলের মালা। অনেকেই তো গোলাপ ফুল রিং দিয়ে প্রপোজ করে, আমি না হয় ভালোবেসে বেলি ফুলের মালা দিলাম। তুমি কি তা সানন্দে গ্রহণ করবে? পিচেল হাসে ঝুমুর। এবার কি বলা উচিত, না করা উচিত? মোটেও নয়। এরকম প্রেম নিবেদন কজন করেছে তাকে? সবাই তো বহু কথা বলে, এন করবে ত্যান করবে, কিন্তু কজন ভালোবেসে বলে সদানন্দে গ্রহণ করবে? গ্রহণ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। ক্ষণিকের জন্য থমকে যায়, দ্বিধা নিয়ে শুধোয়। কি শর্ত? আমাকে কি দিতে পারবেন? ফাঁকা ঢোক গিলল সে। দেওয়ার মতো তো তার কাছে কিছুই নেই। ঝুমুর, আমার কাছে আমি ছাড়া তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। যদি চাও তাহলে বুক ভরা ভালোবাসা দিতে পারি, সারা জীবন পাশে থাকবো, কথা দিতে পারি। খুব বেশি না হলেও যতটুকু ভালো রাখা যায় ততটুকু চেষ্টা করতেই পারি। ডান হাতটা বাড়িয়ে দিল ঝুমুর। তাহলে পরিয়ে দাও। শর্ত? আমার দাবি কিছু চাওয়ার ছিল, কিন্তু তুমি যা দিচ্ছ সেগুলো প্রায় বিলুপ্ত। কেউ কাউকে মন থেকে ভালোবাসে না এখন। সেখানে ফ্রিতে যদি ভালোবাসার সাথে জীবনসাথী পাই, তাহলে কেন মানা করব? নবীন এক পলক দেখে নিল ঝুমুরের স্নিগ্ধ মুখখানা, অতঃপর অপেক্ষা না করে পরিয়ে দিল বেলি ফুলের মালাটা। এই বুঝি প্রেম নিবেদন? দুজনার আনন্দের ছাপ মুখাভাব জুড়ে স্পষ্ট। দুপুরবেলা আকাশটা ম্লান হয়ে আছে। এই যে কাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই আজকেও আকাশটা মাঝে মধ্যে ঘন কালো মেঘে ঢাকা পড়ে, আবার একটু পরেই মেঘ উড়ে যায়। ফারা টেবিলে বসে আছে, ঠিক মতো খায়নি সে। এদিকে সবার খাওয়া প্রায় শেষ। ফারাকে জোরপূর্বক খেতে বসিয়েছেন রুবেনা শেখ। প্লেটে চামচ নাড়াচ্ছে সে। মনে মনে ভীষণ রাগ লাগছে লেফটেন্যান্ট সাহেবের উপর। গেল তো গেল, আজকে 2 দিন একটা বার কল পর্যন্ত করলো না। মাঝে মাঝে ফারার মনে হয় বেটা বাইরে গেলে ভুলে যায় সে বিয়াইত্তা। রাগে ফুঁসছে ফারা। অনুভব করলো আরো একটা অস্তিত্ব। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে পেছনে কেউ দাঁড়িয়েছে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো ফারা। হলুদ রঙা শার্ট পরে দাঁড়িয়ে আছে সাইফুল শেখ। হয়তো হবে বাইরে থেকে ফিরেছে। ফারা কিছু বলল না। সাইফুল এগিয়ে এসে ঠিক তার পাশের চেয়ারে বসলো। কিঞ্চিত অবাক হলো ফারা। লোকটা যেন গা ঘেঁষে বসেছে তার। ফাঁকা ঢোক গিলে সে উঠে গেল। সেদিনের কথা স্মরণে এলো তার। বিয়ের আগের দিন কেমন করে তাকে জড়িয়ে ধরেছিল এই লোকটা। খুবই বিশ্রী একটা অনুভূতি। ফারা দাঁড়াতে চাইল না, চুপচাপ হাঁটতে লাগলো। আকস্মিক তাকে থামিয়ে দিয়ে বলল সাইফুল, আরে কোথায় যাচ্ছ ফারহা? পাজোরা থামে ফারার। পেছনে ফিরে তাকাতে ইচ্ছা করলো না, কিন্তু উপায় নেই। সে ফিরে তাকালো। কিচেনে যাচ্ছি ভাইয়া, আপনি কি কিছু বলবেন? না, বলেছিলাম এখানে এসে বসো একটু, সারাদিন তো কাজ করো। প্রস্তাব পছন্দ হলো না ফারার। সে কেন তার সাথে বসতে যাবে? ফারা অনুভব করেছে আরিয়ান বা নিহাল দুজনেই তো তাসফিনের বন্ধু। তাদের সাথে যতটা সহজ হতে পারে ততটা সাইফুলের সাথে হতে পারে না। লোকটার চাহনি বিশ্রী, তার আচরণ সবকিছুতে গা গুলিয়ে উঠে তার। ফারা আপত্তি জানিয়ে বলল, আমার তো সামনে এক্সাম আছে ভাইয়া। আম্মু বলেছেন খাওয়া শেষে একটু পড়তে, আপনি বরং বসুন, আমি আসছি। ফারা সাইফুলের উত্তরের অপেক্ষা করলো না, চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল। রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তার। মিনিট 10 পর টুং টুং শব্দ করে মুঠোফোনটা বেজে উঠল। বালিশের নিচেই রাখা উচ্চ শব্দ শুনে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ফোনটা রিসিভ করে ফারা। আরিফা আহমেদ কল করেছেন। মায়ের ফোন পেয়ে আনন্দে আত্মহারা ফারা। হ্যালো আম্মু, কেমন আছো? আরিফা আহমেদ রান্না করেছিলেন এক ফাঁকে। ভাবলেন মেয়েটার সাথে একটু কথা বলা প্রয়োজন। শুনেছেন তাসফিন চলে গেছে। মেয়েটা নিশ্চয়ই একা আছে, তবে ও বাড়ির সবাই যে তার কে ভালোবাসে তাতে কোনো সন্দেহ নেই ওনার। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি আম্মু। আব্বু কোথায়? তোর আব্বু বাইরে বারান্দায় আছে, ভাইজানের সাথে কি সব আলোচনা করছে। পাড়া ছোট্ট করে জবাব দিল। ও আরিফ আহমেদ চিন্তিত ভঙ্গিতে বললেন, শোন, চাচির সাথে কথা বল, তোর সাথে কথা বলবে বলছে কাল থেকে। আচ্ছা দাও। শাইলা আহমেদ দোতলায় ছিলেন। আরিফা আহমেদ গ্যাসের আগুন কমিয়ে দিয়ে ফোন নিয়ে দোতলায় গেলেন। মানুষটা কিছুদিন যাবৎ বড্ড অসুস্থ। স্নেহার সাথে ওরকম অবস্থা হয়েছিল, তারপর হুট করে বিয়েও হয়ে গেল। সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। ঘরের এক কোণে চুপচাপ বসে আছেন তিনি। আগমন ঘটে আরিফা আহমেদের। আপা, ফারহার সাথে কথা বলো, ফোনে আছে ও। শাইলা আহমেদ ত্রস্ত পায়ে এগিয়ে এসে ফোনটা হাতে নিলেন। কেমন আছিস ফারহা মা?
আমি ভালো আছি, কিন্তু তুমি কি করছো? নিজের অবস্থা এমন কেন? এত অসুস্থ হলে চলবে বলো? চোখ দুটো খিচিয়ে বুঝে নিলেন শায়লা আহমেদ। কান্নাটুকু আটকে নিয়ে স্বাভাবিক স্বরে বললেন, আমার স্নেহাটা কেমন আছে রে? ফারা হাস্যোজ্জ্বল মুখে বলল, স্নেহা যে ঠিক কতটা ভালো আছে তুমি স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবে না। আরিয়ান ভাইয়া স্নেহাকে খুব ভালো রেখেছে। মেয়েটা ভালো আছে কথাটা জানতে প্রশান্তের নিঃশ্বাস ফেললেন শায়লা আহমেদ। ফারা এবং স্নেহা দুজনেই ছোট। ফারাকে সামলে নেওয়ার জন্য তাসফিন ছিল, কিন্তু স্নেহার জন্য যে কেউ ছিল না। যাক, অবশেষে তারও কেউ হয়েছে। ফোনের টুং শব্দে ফোন তুলে নিল নিহাল। সেই নামটি আবারও দেখে খানিকটা রাগ হলো তার। কি সমস্যা পৃথা, বারবার কল করছো কেন? অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা অষ্টাদশী কন্যা পৃথা তীব্র অভিমান নিয়ে বলল, স্যার আপনি কেন আমার সাথে কথা বলছেন না? কেন দেখা করছেন না? ক্ষুধিত হলো নিহাল। তুমি কি চাও পৃথা আমি এখন তোমার পিছু পিছু ঘুরঘুর করবো? ফরগট সেই পৃথা, এই পাগলামোগুলো থামাও। অশ্রুকণায় ভরে ওঠে আখিজোড়া অষ্টাদশীর। আপনি এভাবে কেন বলছেন স্যার? আমি তো আপনাকে... হুশ, একদম চুপ, এসব কথা বলবে না পৃথা। ফোন সপাটে রেখে দিল নিহাল। জানালার কাছে বসে থাকা অষ্টাদশী আকাশপানে দৃষ্টি ফেলল। ভঙ্গুর হৃদয় আর্তনাদ করে বলতে চাইল, কারো ভাগ্যে লেখা থাকে কারো বুকের আশ্রয়, আর কারো কপালে চোটে শুধু চোখের জল আর নীরব অপেক্ষা। আর সব কিছুই যেন পূর্বলিখিত প্রেম ও অপূর্ণতাও। বড়সড় একটা সমুদ্রের ধারে আজকের দিনটি এক বিশেষ নজরদারি আর উত্তেজনার সাক্ষী হতে যাচ্ছে। লেফটেন্যান্ট জাহাজটি শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় গতিতে সমুদ্রের উপর ভেসে চলেছে। এর পালের ছায়া দীর্ঘ হতে হতে বিস্তৃত আকাশের সাথে মিলিয়ে যাচ্ছে। প্রতিটা জাহাজের ঢেউ ভেঙে সাগরের জল ফেনায়িত হয়ে উঠছে। তবে লেফটেন্যান্টের জাহাজের নীরব অগ্রযাত্রা যেন সতর্কতার সঙ্গে সমস্ত কিছু উপেক্ষা করে একরকম লক্ষ্য স্থির। গোপন সূত্রে জানা গেছে আজকের দিনটি আরো গুরুত্বপূর্ণ। কিছুটা দূরে গোপন পথে সমুদ্রের অন্ধকারে আরেকটি বিশাল জাহাজ চলতে থাকে, যার উদ্দেশ্য কিছু নিষিদ্ধ এবং অবৈধ মালপত্র পৌঁছে দেওয়া। এই জাহাজে থাকতে পারে মাদক, অস্ত্র কিংবা চোরাচালানি, দামি রত্ন, সবকিছুই যেগুলো একদিকে তো দেশের নিরাপত্তাকে বিপন্ন করে, অন্যদিকে সাগরের অনিরাপদ পথে এগিয়ে চলে চোরা কারবারিরা। লেফটেন্যান্টের জাহাজ এখন গভীরভাবে টহল দিচ্ছে, যেন একটি ঘূর্ণিঝড়ের চোখে আটকে গেছে তার সমস্ত মনোযোগ। তার চোখে পড়ছে না শুধু সমুদ্রের বিশালতা, বরং সেই অবৈধ জাহাজের গতিপথ যা শত্রুর মতো সমুদ্রের বুকে পা ফেলে রেখে চলে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ খুবই সতর্ক ভঙ্গিতে তার সহকর্মীদের দিকে ইশারা করলেন। তার চোখে ছিল এক দৃঢ় অভিব্যক্তি, যেন সমুদ্রের বিশালতার মধ্যে যে এক অদৃশ্য শত্রু ঘুরে বেড়াচ্ছে তা এখন তাদের কপালে ঝুলছে। তার দৃষ্টি যেন সুচালো হয়ে উঠেছে, এমনকি একটি ক্ষুদ্রতম ইশারাও যেন প্রয়োজনীয় তার জন্যে। দূরে সাগরের গভীরতার মধ্যে এক রহস্যময় জাহাজের সিলুয়েট স্পষ্ট হতে শুরু করেছিল। নাইম, ওই দেখো। তাসফিনের কণ্ঠে তীব্র সতর্কতা, তার গলা গভীর হয়ে উঠেছে গোপন সংকেত। নাইম ইসলাম লেফটেন্যান্টের নির্দেশে দ্রুত চোখ মেলল। দূরের অন্ধকারে জাহাজটির সিলুয়েট যেন আরো পরিষ্কার হয়ে উঠেছে, বড় এবং ভয়ঙ্কর। তার চোখে অসীম সতর্কতা, কারণ সে জানে এখানে আর কোনো ভুলের অবকাশ নেই। কমান্ড, সবাইকে সতর্ক হও। তাসফিনের নির্দেশে যেন এক গভীর নিঃশ্বাসের মতো হাওয়ায় ভেসে যায়। এক মুহূর্তের জন্য পুরো জাহাজে নীরবতা, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের উপস্থিতি অনুভব করছে। কিন্তু তাসফিন এবং তার দল জানে এটা আর কোনো সাধারণ টহল নয়। আজকের এই রাতটি এক অন্যরকম। যতই জাহাজটি কাছে আসতে থাকে ততই তার সংকেত পরিষ্কার হয়, এটি কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ নয়, বরং চোরাচালানি। মুহূর্তের মধ্যে এক দারুণ রণকৌশলে তারা প্রস্তুত হয়ে যায়। হঠাৎ সাগরের নীরবতা ভেঙে উঠে গোলাগুলি শুরু হয়। শব্দের তীব্রতা যেন আকাশের মধ্যে ঢেউ তুলেছিল এবং সমুদ্রের জল মেঘের মতো কাঁপতে থাকে। লেফটেন্যান্ট তাসফিন শেখের নিঃশব্দ আদেশে তারা অন্ধকারে নিজেদের অস্তিত্ব স্পষ্ট করে তোলে, যেন এক অসীম যুদ্ধে একে অপরের মুখোমুখি। পাচারকারীরা বুঝতে পেরেছিল যে তাদের পালানোর কোনো পথ নেই। তাদের জাহাজ সমুদ্রের গভীরে আছড়ে পড়েছিল, কিন্তু তাসফিনও তাদের রণকৌশল সুনির্দিষ্ট এবং নিখুঁত। গোলাগুলির শব্দ মিশে গিয়েছিল জাহাজের কপালে বাজানো স্রোতের সাথে, কিন্তু পাচারকারীরা বুঝতে পারছিল এটা আর পালানোর সুযোগ নয়। অফিসার নাইম ইসলাম এক নিঃশ্বাসে শীতলভাবে জাহাজটি লক্ষ্য করলো। তার হাতে থাকা রাইফেল প্রস্তুত। সোজা এক নজর দেখে নেওয়ার পর সে বুঝে গেল এটার একমাত্র সমাধান গোলাগুলি থামিয়ে সমুদ্রের ওই বিশালত্বে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। পাচারকারীরা নিজেদের হাল ছেড়ে দেয়। তাদের ইঞ্জিন থেমে যায় আর জাহাজটি একেবারে নিরুৎসাহিত হয়ে সমুদ্রের বুকে থেমে যায়। তাসফিন শেখ এবং তার দল তাদের শিকারকে ধরেছে। পাচারকারীরা যুদ্ধের সব পালা হারিয়েছে। বুকের ভেতরে অজানা ভয় কু ডাকছে ফারার। কিছু একটা হতে চলেছে, কেমন জানি অস্থির লাগছে তার। লেফটেন্যান্ট সাহেব ঠিক আছে তো? কিছু হয়নি তো তার? চিন্তায় চিন্তায় হাঁসফাঁস করছে ফারা। তার জানা নেই সে কেমন আছে।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।